এটা তোমাদের রিভিশনের যে ক্লাসগুলো শুরু হচ্ছে তার মধ্যে প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসটা কি ক্লাস? তড়িৎক্ষেত্রের ক্লাস। এখানে আমি খুব ডিটেলসে সব কিছু বলবো না, যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে যে জিনিসগুলো দরকার, কোনো এখানে ডেরিভেশনের প্রয়োজন নেই। তা সেই সেই জিনিসগুলোকেই তোমাদেরকে খুব ভালো করে এখান থেকে পড়তে হবে। এটা পড়ার পরে তোমরা আবার কি করবে, যে চ্যাপ্টারটা যেটা রয়েছে পিডিএফ তো তোমাদের কাছে রয়েছে, না হলে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো। তাহলে সেই পিডিএফটা তোমরা ভালো করে কি করবা, আর একবার পড়ে নেবা। ঠিক আছে? চলো তাহলে ভালো করে এখান থেকে দেখো। দেখো, সবার প্রথমেই তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের বিবৃতিটা কি? একদম খুব সোজা বিবৃতি, যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি হয়ে থাকে? ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তাহলে দেখো, কুলম্বের সূত্রানুসারে আমরা কি বলতে পারি? এফ প্রপোর্শনাল টু কত বলতে পারি? Q1 Q2। এফ প্রপোর্শনাল টু আমরা কত বলতে পারি? 1/r²। তাহলে প্রপোর্শনাল টু সাইনটাকে যদি আমাদের তুলতে হয় তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে সেই ধ্রুবকটাকে আমরা এখানে কে ড্যাশ বলেছি। কে ড্যাশ ধ্রুবকটার মান এসআই পদ্ধতিতে এক রকমের হয়ে থাকে, সিজিএস পদ্ধতিতে আরেক রকমের হয়ে থাকে। এসআই পদ্ধতিতে জেনারেলি এই ধ্রুবকটাকে বলা হয় 1/4πε বা 1/4πε0। আর সিজিএস পদ্ধতিতে এটাকে 1/k বলা হয়ে থাকে। ঠিক আছে? যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যম যদি নেওয়া হয় তাহলে সেখানে সে জেনারেলি এসআই পদ্ধতিতে 1/4πε0 বা অনেকে এপসাইলন নট বলে সেটাকে দাবি করে। আর অন্য কোনো মাধ্যম হলে সেটাকে 1/4πε বলেই দাবি করে। আর সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যদি সেটা বায়ু মাধ্যম হয় তাহলে সেখানে কের মানটাকে বলে দেয় হচ্ছে 1। আর যদি সেটা অন্য কোনো মাধ্যম যদি হয়ে থাকে তাহলে একটা কের ভ্যালু পাওয়া যায়। তাই এপসাইলন জিনিসটা কি? এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলন 0 হচ্ছে শূন্যস্থানের তড়িৎভেদ্যতা, আর কে, যেটাকে আমরা কে বলে দাবি করছি, সেই কেটাকে বলা হবে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তা এখানে এবার যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে সেটা হচ্ছে কুলম্বের সূত্র প্রয়োগ আমরা কোথায় কোথায় করতে পারি। যখন দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব খুবই কম, খুবই কম মানে নিউক্লিয়াসের যে দূরত্ব, মানে 10⁻13 সেন্টিমিটার বা 10⁻15 মিটার এর মধ্যে যদি থাকে, তাহলে সেখানে আমি কুলম্বের সূত্রকে প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে? কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্যই প্রযোজ্য। যদি বড় বড় যদি বস্তু হয়, বড় বড় যদি বস্তু হয়, তাহলে তার ক্ষেত্রে না কুলম্বের সূত্র আমরা সেরকমভাবে প্রয়োগ করতে আমরা পারবো না। ওটাকে তখন বিন্দু আধান হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে, তারপরে নিয়ে গিয়ে আমরা কুলম্বের সূত্রটাকে কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো। তা প্রশ্ন হতে পারে যে স্যার বিন্দু আধান কি জিনিস? বিন্দু আধান কিছুই না। যখন দুটো বস্তু থাকবে, দুটো আধান থাকবে, তার মধ্যবর্তী দূরত্বের মানটা খুব যদি বেশি হয়ে যায়, তখন সেই আধানগুলোকে কি আধান বলা হবে? বিন্দু আধান বলা হবে। দেখো, কুলম্বের সূত্রটা দেখলে তোমাদের আরেকটা সূত্রের কথা মনে পড়ে যাচ্ছে, নিউটনের মহাকর্ষ সূত্র। কিন্তু মাথায় রাখবে, কুলম্বের সূত্র নিউটনের মহাকর্ষ সূত্রের মতো অতটা স্ট্যাটাসের না। কারণ নিউটনের মহাকর্ষ সূত্র যে কোনো মাধ্যমের জন্যই কিন্তু সমান থাকে, মানে তার যে মানটা, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলের মানটা, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান সর্বদাই কি থাকবে? সমান থাকবে। কিন্তু কুলম্বের সূত্রের ক্ষেত্রে না, সেটা কখনো সমান থাকে না। বিভিন্ন মাধ্যম টু মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি পাল্টে যায়। দেখবে তোমাদের একটু বাদেই থাকবে যে শূন্যস্থানের ক্ষেত্রে কুলম্বের বলের মানটা সবথেকে বেশি হয়, আর অন্যান্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই বলের মানটা কি হয়? ধীরে ধীরে হ্রাস পেয়ে যায়। দুটো বিন্দু আধান তারা পরস্পরের উপর আকর্ষণও করতে পারে, পরস্পরের উপর কি করতে পারে? বিকর্ষণও করতে পারে। এই যে কুলম্বের যে বলটা, কুলম্বের বলটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। কারণ এই দুটোর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা, তারা তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে। আর যে বলের মানটা দূরত্বের ওপর নির্ভর করে, এফ ইজ আ ফাংশন অফ আর যদি হয়ে যায়, দূরত্বের ফাংশন যদি হয়ে যায়, তখন সেই বলটাকে কি বলা থাকে? কেন্দ্রক বল বলা হয়ে থাকে। দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কি ছিল? এফ প্রপোর্শনাল টু 1/r²। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে যে ব্যস্ত বর্গের সূত্র বলা হয়, বা ইনভার্স স্কোয়ার ল বলা হয়ে থাকে। তাহলে এগুলো তোমাদেরকে একটুখানি জাস্ট ইনফরমেশন হিসেবে মাথায় রাখতে হবে। দুটো বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ বলের মান আশেপাশে থাকা অন্য কোনো আধানের ওপর নির্ভরশীল নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। এটাকে আধানের স্বতন্ত্র নীতি বলা হয়ে থাকে। মানে ধরো, দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আগে থেকে যেটা ছিল, আমি একটা 3 নম্বর আধান আমি আনলাম, তাহলে বলা হবে যে এই দুজনের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা ছিল, সেটা 3 নম্বর আধানের জন্য কোনোভাবে হ্যাম্পার্ড হবে না, কোনো রকমভাবে কী হবে না? কোনো রকমভাবে চেঞ্জ হবে না। ঠিক আছে? দুটো বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ বলের মান শুধুমাত্র আধানের মধ্যবর্তী দূরত্বের ওপরে কী করে? নির্ভর করে।
ঠিক আছে? মানে দূরত্বটা যদি বেড়ে যায় তাহলে কমে যাবে আকর্ষণ বল বল বা বিকর্ষণ বল, আর দূরত্ব যদি কমে যায় তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা কি আসবে? তখন আবার বেড়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় গোলকীয় প্রতিসাম্যতা বলা হয়। স্থির তড়িৎ বল এক প্রকার সংরক্ষী বল, আর তোমাদেরকে বলাও হয়েছে, ক্লাস 11 এও পড়েছো তোমরা, সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্যের মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। দেখো সেটা লেখা হয়েছে ইন্টিগ্রেশন ওভার এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর ইকুয়ালস টু 0, বা এর একটা করসপন্ডিং একটা টার্ম আছে যেটাকে বলে কার্ল বলা হয়। কার্ল এফ ইকুয়ালস টু কত হয়ে থাকে? 0 হয়ে থাকে। ঠিক আছে? আবার কুলম্বের সূত্রটা কি ছিল? 1/4 এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আর এর মান যদি অসীম হয় তবে গেলে কি আসবে? এফ এর মানটা গিয়ে 0 আসবে। তাই জন্য এটাকে কি বলা হয়? লং রেঞ্জ ফোর্স বলা হয়ে থাকে। মানে ধরে নেওয়া হয় যে অসীম দূরত্বে গেলে তবেই আমরা কুলম্ব বলের মানটাকে কি পাবো? আমরা 0 পাবো, আদারওয়াইজ আমরা 0 পাবো না। ঠিক আছে? এটা কিন্তু বাস্তবে তার একটা নির্দিষ্ট মান আছে, একটা নির্দিষ্ট দূরত্বের পরে গেলে আমরা সেখানে আর কুলম্ব বলের অস্তিত্বের কথা আমরা আর কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে? চলো নেক্সট আসছে এই যে যে এপসাইলন, যেটাকে আমরা মাধ্যমের তড়িৎভেদ্যতা বা এপসাইলন জিরো যেটাকে শূন্যস্থানের তড়িৎভেদ্যতা বলে দাবি করেছিলাম, তাহলে তার একক, তার মাত্রা, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। তাহলে তার এককটা কি আসবে? কুলম্ব স্কোয়ার নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার কত আসে? -2। এটা তোমরা কোথা থেকে পেতে পারো? দেখো এখান থেকে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন ইকুয়ালস টু কত আসবে? 1/4 পাই কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এপাশ ওপাশ করলে এটাই চলে আসবে। তাহলে সরি, এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে একটা 1/4 পাই এপসাইলন এফ থাকবে। ঠিক আছে? এখানে একটা কি থাকবে? এফ থাকবে। 1/4 পাই এপসাইলন এফ, একটুখানি তোমরা কারেক্ট করে নাও, ঠিক করে নাও। 1/4 পাই এপসাইলন এফ থাকবে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে সেই হিসাবে কিউ ওয়ান কিউ টুর একক কি আসবে? কুলম্ব স্কোয়ার। এফ এর একক কি আসবে? নিউটন। আর এর একক কি আসবে? মিটার। ঠিক আছে? তাহলে হয়ে গেল কুলম্ব স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। তাহলে কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার কত আসে? -2। আর সিজিএস পদ্ধতি যদি নেওয়া যায় তাহলে স্ট্যাট কুলম্ব স্কোয়ার ডাইন টু দি পাওয়ার -1 সেন্টিমিটার টু দি পাওয়ার কত আসবে? -2 চলে আসবে। ঠিক আছে? সিমিলারলি ওই এককগুলোর মাত্রা যদি বসিয়ে নাও, কুলম্বের মাত্রা হয়ে থাকে আইটি হয়ে থাকে, নিউটনের মাত্রা এমএলটি টু দি পাওয়ার -2 হয়ে থাকে, আর মিটার মিটার মানে কত হয়ে থাকবে? এল হয়ে থাকবে। তাহলে এসবের মাত্রা তোমরা যদি বসিয়ে নাও তাহলে আলটিমেটলি মাত্রা কি চলে আসবে? এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 4 এবং কত চলে আসবে? আই স্কোয়ার। এপসাইলন জিরোর যে মানটা, এই মানটাকে তোমাদের কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা অনেক জায়গাতে তোমাদের কাজে লাগবে। 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে? -12 কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার কত আসে? -2। আর যে 1/4 পাই এপসাইলন, এটার মান আবার কত হয়ে থাকে? এটার মান আবার তোমরা মুখস্থ রাখবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দেখো এপসাইলনের একক কী ছিল? কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। আর 1/4 পাই এপসাইলন জিরো সেটা উল্টে যায়। তাহলে কত হয়ে যাবে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার কত আসবে? -2 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে কী করবে? এখানে কিন্তু ইনফরমেশন হিসাবে কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। আর সিজিএস পদ্ধতিতে খুবই সোজা, ওই সমস্ত 9 ফাইন বা 1/4 পাই এপসাইলন জিরোর কোনো গল্পই নেই, সেখানে জাস্ট তোমরা 1 বসিয়ে নেবা। তাহলে এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমি সিজিএসে করছি, আমার দেখা গেলো সরি এসআইতে আমি ক্যালকুলেশন করছি, আমার সিজিএসে অ্যান্সার বের করতে হবে। তাহলে আমি কী করে বের করব? কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। দেখো এখানে লেখাই রয়েছে যে তোমাদের যেখানে যেখানে এপসাইলন জিরো থাকবে সেই সেই জায়গাগুলো তোমরা 1/4 পাই দিয়ে কী করে দেবা? রিপ্লেস করে দেবা। তাহলে এখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে। যেখানে যেখানে এপসাইলন জিরো দেখতে পারবা সেখানে সেখানে তোমরা 1/4 পাই বসিয়ে দিবা, কাটাকাটি করবা, যা অ্যান্সার দেবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসছে কি এবার আমাদের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা যেটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আমরা বলেছিলাম যে কোনো দুটো আধানের ওপরে যে ক্রিয়াশীল বলের মানটা সেটা মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। মাধ্যম যদি পাল্টে যায় তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানও কী হয়ে যাবে? তোমাদের পাল্টে যাবে। তাহলে সেটা এখানে বলা হয়েছে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্যস্থানের যে তড়িৎভেদ্যতা, এদের দুজনের যে অনুপাত, এই অনুপাতটাকে কী বলা হবে? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা যেটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হবে। তাহলে এপসাইলন বা এপসাইলন জিরো এটাকে কি বলা হচ্ছে? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে। আর এটা যদি প্রযুক্ত বলের সাথে তোমরা যদি কম্পেয়ার করো তাহলে চলে আসবে শূন্য স্থানে প্রযুক্ত বল ডিভাইডেড বাই কি আসবে? কোনো মাধ্যমের ওপরে প্রযুক্ত বল। মানে দুটো আধানকে তুমি রেখেছো, শূন্য স্থানে রেখেছো, শূন্য স্থানে রাখার ফলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সেটাকে আমি এফ জিরো বললাম, আর সেটাকে আমরা কোনো মাধ্যমের মধ্যে রেখে দিয়েছি, তাহলে তার মানটাকে আমি এফ বললাম। এদের দুজনের মধ্যে অনুপাতটাকে আমরা বলবো কি? কে, বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে আমরা দাবি করব। দেখো সংজ্ঞা এখানে দেওয়াই রয়েছে, সেটা তড়িৎভেদ্যতার টার্মেও দেওয়া রয়েছে, প্রযুক্ত বলের টার্মেও দেওয়া রয়েছে।
ঠিক আছে? এইবার দেখো এপসাইলনের মান, এই নিয়েও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে। এপসাইলনের মান কত হয়ে থাকে? কে সমান সমান কত হয়ে থাকে? আমরা এক্ষুনি পড়লাম এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন 0। তাহলে এপসাইলন ইকুয়ালস টু কত আসবে? কে এপসাইলন 0। ঠিক আছে? আর সিজিএস বা গাউসীয় পদ্ধতিতেও সেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এসআই পদ্ধতিতে এপসাইলন 0 একটা মান আছে। কত মান? 8.854 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। কিন্তু সিজিএস পদ্ধতিতে না, ওই কে যেটা রয়েছে, সরি হ্যাঁ, কে যেটা রয়েছে, সরি এপসাইলন 0 যেটা রয়েছে তার মান কত হয়ে থাকে? 1। তাই জন্য সিজিএস পদ্ধতিতে এপসাইলনেরও যা মান হয় কে এরও কি আসবে? তাই মানই হবে, হুবহু কপি অ্যান্ড পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? দেখবে এখানে আমরা সেটাই বলে দিয়েছি, কে এর একক এবং কে এর মাত্রা এগুলো সব বলেছি। কে যেহেতু এপসাইলন বাই এপসাইলন 0, তাই জন্য কে এর কোনো রকমভাবে এককও নেই, কে এর কোনো রকমভাবে মাত্রাও নেই। ঠিক আছে? তাহলে এইবার দেখো খুব ইম্পর্টেন্ট, যে দুটো মাধ্যম, যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে আমি দুটো বিন্দু আধানকে ধরো রেখে দিয়েছি, তাহলে সেই বিন্দু আধানের ক্ষেত্রে দুজনের মধ্যে আকর্ষণ বল আর বিকর্ষণ বলের মানটা কার ওপরে কীভাবে নির্ভর করে। তাহলে এফ ইকলস টু কত? 1/4 কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার পড়েছিলাম। ওই এপসাইলনের জায়গায় আমরা এবার কত লিখে দেবো? কে এপসাইলন 0 লিখে দেবো। কত লিখে দেবো? কে এপসাইলন 0 লিখে দেবো। তাহলে দেখো বুঝতেই পারছি এফ প্রপোর্শনাল টু 1/k। তার মানে কে এর মান যত বাড়বে এফ এর মান তত কমবে। আর মজার ব্যাপার হচ্ছে যে শূন্যস্থানে কে এর মান সব থেকে কম হয়ে থাকে। কত হয়ে থাকে? 1 হয়ে থাকে। অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কি হয়? কিছুটা কিছুটা করে বেড়ে যায়। তাই জন্য যখনই তোমরা শূন্যস্থানের বদলে অন্য কোনো মাধ্যমের মধ্যে তোমরা দুটো আধানকে প্রবেশ করাবে, তখনই অটোমেটিক্যালি কী হবে? প্রযুক্ত বলের মানটা কিন্তু ধীরে 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 কিন্তু হ্রাস পেতে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো সেটাই বলা হয়েছে, যে যখন দুটো বিন্দু আধানকে বাতাস বা শূন্য মাধ্যম উপস্থিত থাকবে তখনই তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কী আসবে? সর্বোচ্চ। আদারওয়াইজ অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান কমতে থাকবে। এবার ধরো তোমাদের দুটো মাধ্যম দিয়ে দিয়েছে, দুটো মাধ্যম, তার ক্ষেত্রে কে এর মান তোমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে কে এর মান যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে এফ এর মান কম, কে এর মান যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে এফ এর মান কী আসবে? বেশি হয়ে যাবে। আরও একটা দেখো এখানে দেওয়া হয়েছে, যেটা এপসাইলন আর এপসাইলন 0। এপসাইলন আর এপসাইলন 0 এর ক্ষেত্রে কী আসবে? যেহেতু আমরা এক্ষুনি দেখতেই পারলাম কে এর মান সবসময়তেই গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, সবসময়তে কে এর মান সবথেকে কম হবে 1, সেটা শূন্যস্থান। অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কী আসবে? সবসময়তে গ্রেটার দ্যান 1 আসবেই আসবে। তাহলে অবভিয়াসলি যে কোনো মাধ্যমের যে এপসাইলন, যেটাকে তড়িৎভেদ্যতা বলা হচ্ছে, সেটা শূন্যস্থানের তড়িৎভেদ্যতার থেকে সবসময়তে কী আসবে? বেশি হবেই হবে কিন্তু। তো দেখো সেটাই লেখা আছে, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্যস্থানের তড়িৎভেদ্যতার থেকে কী আসবে? বেশি হবেই হবে। শূন্যস্থানের তড়িৎভেদ্যতার মানই সব থেকে কম। যদি তোমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? 1। আর শূন্যস্থানে যদি তড়িৎভেদ্যতার মান কত, এসআই পদ্ধতিতে যদি বলে, তাহলে 8.854 10⁻12। আর সিজিএস পদ্ধতিতে বললে সেটাই কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। যেন গুলিয়ে ফেলো না এই জিনিসগুলো। এবার কুলম্বের সূত্র থেকে আসে, প্রযুক্ত বল নিয়ে আলোচনা হচ্ছে, তাই জন্য কুলম্বের সূত্রে কী থাকবে? একটা অবশ্যই ভেক্টর রূপ থাকবে। তা ভেক্টর রূপ তোমরা আগে গ্র্যাভিটেশনের মধ্যেও পড়েছো, তা সেটাই এখানে জাস্ট তোমাদের রূপটাকে ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কিউ ওয়ান কিউ টুর ওপরেও বল প্রয়োগ করবে, কিউ টু কিউ ওয়ানের ওপরেও বল প্রয়োগ করবে। তাহলে এফ টু ওয়ানের মান কত আসবে? 1/4 কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর টু ওয়ান। এটা একটা নোটেশনের নিয়ম, যে টু ওয়ান মানে কত আসছে? যে কিউ ওয়ান যখন কিউ টুর ওপরে যখন বল প্রয়োগ করছে তখন তো কী করবে? বিকর্ষণ বল প্রয়োগ করবে। এখানে জেনারেলি ধরে নেওয়া হয় বিকর্ষণ। ঠিক আছে? জেনারেলি সবসময় ধরে নেওয়া হয় বিকর্ষণ। এটা একটা নোটেশনের নিয়ম। তলায় থাকবে কত? স্কোয়ার। আর ডিরেকশনটা কোনটা হবে? আর টু ওয়ান, মানে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে। আর টু ওয়ান মানে কি? 1 নম্বরের থেকে 2 নম্বরের দিকে। যে কোনো ভেক্টর তৈরি করার নিয়ম কি থাকতো? অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে অন্তিমটাকে আগে রাখতে হয়, প্রাথমিকটাকে পরে রাখতে হয়। আমরা দেখো লিখেছি আর টু ওয়ান, তাহলে টুটা এখানে প্রাথমিক আর ওয়ানটা এখানে কি আসে? অন্তিম। তাই জন্য এখানে আসবে 1 থেকে কি আসবে? 2 এর দিকে। তাহলে এটা কী করলো? বিকর্ষণ করলো। এটা যদি তোমরা ক্যাপ সাইনটাকে যদি তোমরা তুলে দাও, ক্যাপ সাইনটাকে যদি তোমরা তুলে দাও, তাহলে সেটাও তোমরা লিখতে পারো। এখানে ভুল লেখা হয়ে গেছে, পরেরটাতে দেখো 1/4 কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর টু ওয়ান কিউব। এটা আর টু ওয়ান আর ক্যাপ হবে না, তার বদলে আসবে আর টু ওয়ান ভেক্টর চলে আসবে। ঠিক আছে? এটা কি চলে আসবে? ভেক্টর চলে আসবে। আর একই রকমভাবে F12 মানে 2 নম্বর 1 নম্বরের উপর কতটা পরিমাণে বল প্রয়োগ করছে। ঠিক আছে? তা সেটা কত চলে আসবে? 1/4 Q1 Q2 বাই R12 তার স্কোয়ার, R12 তার ক্যাপ। আর যদি তোমরা ভেক্টর আকারে লেখো, তাহলে ভেক্টর আকারে লিখলে তলায় কিউব দিয়ে দিবা, ওপরে তোমরা ভেক্টর দিয়ে দিবা। মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো F12 আর F21 এদের দুজনের ভ্যালু কী হয়ে থাকে? সমান। মানে 1 নম্বর
নম্বরের ওপরে যা পরিমাণে বল প্রয়োগ করবে, নম্বরও নম্বরের ওপরে কী করবে, ইকুয়াল অ্যামাউন্টেই কিন্তু বল প্রয়োগ করবে। এমন না যে নম্বর নম্বরের ওপরে বেশি বল প্রয়োগ করলো, নম্বর নম্বরের ওপরে কম বল প্রয়োগ করবে, এমন না। দুজনেই দুজনের ওপরে সমান পরিমাণে বল প্রয়োগ করবে, কিন্তু এটা হচ্ছে কি পরস্পরের বিপরীত দিকে। দেখো সেটা আমি লিখে দিয়েছি এখানে, যে R12 ভেক্টরের মডিউলাস ভ্যালু R21 এর সাথে সমান, তাই জন্য কি আসবে, F12 মডিউলাস ভ্যালু F21 এর সাথে সমান হয়ে যাবে। কিন্তু যেহেতু তার ডিরেকশনটা আলাদা, তাই জন্য আমরা সেখানে ভেক্টর হিসাবে সেখানে মাইনাস সাইন ইউজ করবো। মডিউলাস হিসাবে তাদের ভ্যালু সমান, কিন্তু ভেক্টর হিসাবে কি আসবে, একজনের সাইন মাইনাস চলে আসবে, কারণ উল্টো দিকে। ঠিক আছে? তাহলে দুটো বল একজন অন্যজনের সাথে সমান কিন্তু বিপরীত, এটা আবার কোন সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে মাথায় রাখবে কুলম্বের যে সূত্রটা সেটা নিউটনের তৃতীয় গতিসূত্রকে কী করে, মান্য করে। এবার খুব সোজা সোজা কয়েকটা জিনিস রয়েছে। আধানের এককের নাম কি, আধানের এককের নাম এসআই পদ্ধতিতে আসবে কুলম্ব, সিজিএস পদ্ধতিতে আসবে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বলা হয়ে থাকে, ইএসইউ আধান বলা হয়ে থাকে। এর সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তার যদি চাও তাহলে মুখস্থ করতে পারো যে দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্বের মান হতে হবে 1 মিটার, তারা যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন সেই বিন্দু আধানগুলোকে বলবো আমরা 1 কুলম্ব বলে দাবি করব। আর যদি 1 সেন্টিমিটার দূরত্ব হয় আর তারা যদি পরস্পরের ওপরে যদি ডাইন বল প্রয়োগ করে, তখন সেটাকে কি বলবো আমরা স্ট্যাট কুলম্ব বলে দাবি করব। এদের মধ্যে সম্পর্কটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে? আর 1 কুলম্বের সাথে ইএমইউ আধানের একটা সম্পর্ক রয়েছে 0.1 ইএমইউ আধান। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে মুখস্থ রেখো। একটা ইলেকট্রন আধানের মান কত, ইএসইউ এককেও মুখস্থ রেখো, কুলম্ব এককেও মুখস্থ রেখো। এবার স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে তুলনা রয়েছে, কারণ দেখো দুটোর প্যাটার্ন প্রায় একই রকমের। ঠিক আছে? কিন্তু তাও এদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, এরা শূন্যস্থানেও ক্রিয়া করতে পারে, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, এদের মধ্যে আকর্ষণ বলের মানটা বা বিকর্ষণ বলের মানটা, এরা এক প্রকার সংরক্ষী বল, এরা এক প্রকার কেন্দ্রক বল, এগুলো হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য। কিন্তু বৈসাদৃশ্যও রয়েছে। স্থির তড়িৎ বল মহাকর্ষ বলের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। স্থির তড়িৎ বল মাধ্যমের ওপর নির্ভর করে, যেটা মহাকর্ষ বলের মান আবার নির্ভর করবে না। ঠিক আছে? স্থির তড়িৎ বল আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো। এবার দেখো রয়েছে আমাদের কাছে যদি অনেকগুলো যদি আধান থাকে, তাহলে তখন আমরা মোট কতটা পরিমাণে বল কাজ করছে, তো সেটা কী করে আলোচনা করব। মাথায় রাখবে, একটু আগে আমি বলেছিলাম আধানের স্বাতন্ত্র নীতির মধ্যে যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান 3 নম্বর আধানের দ্বারা কখনোই নিয়ন্ত্রিত হবে না। মানে 3 নম্বর আধান আসলো কি না আসলো দেখার দরকার নেই, আধানের মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটা জোড়ায় জোড়ায় পেয়ার পেয়ারে থাকে। তাহলে আমি একবার করব কি, Q1 কতটা পরিমাণে বল প্রয়োগ করলো, Q2 কতটা পরিমাণে বল প্রয়োগ করলো, Q3 কতটা পরিমাণে বল প্রয়োগ করলো। প্রত্যেকটা বলের মানের আমরা ভেক্টর ফর্ম বের করব। দিয়ে আমরা কি করব, সব কটাকে ধরে আমরা ভেক্টর যোগ করে দেবো। এবার ভেক্টর যোগ কী করে করতে হয় স্যার আমি জানি না, সেটা তো বললে হবে না, তা সেটা তোমাদের জানতেই হবে। ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, সামান্তরিক সূত্র আছে, লম্ব উপাংশ বিভাজনের সূত্র আছে, বিভিন্ন ধরনের সূত্র রয়েছে। সেই সূত্রের সাহায্যে তোমাদেরকে কী করতে হবে, এগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো সেটাই দিয়েছি, F=F1 ভেক্টর F2 ভেক্টর প্লাস ডট 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 Fn। মানে এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা আধানের জন্য তুমি ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, যোগ করো, অ্যান্সার বের করো, ব্যাস হয়ে গেল। এখানে আধানের জন্য যে ক্রিয়াশীল বল সেটা কোন সূত্র মেনে চলবে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র মেনে চলবে। আর যে যোগটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভেক্টর যোগ করতে হবে। দেখো সেটাই বলা হয়েছে নোটের মধ্যে, দেখো আধানের উপরিপাত নীতিতে প্রতিটি পৃথক পৃথক বল কুলম্বের সূত্র অনুসারে হিসাব করা হবে। যে কোনো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান অন্য কোনো আধানের দ্বারা এখানে প্রভাবিত হবে না। তাহলে এখানে এতক্ষণ ধরে আমরা গোটা আধান নিয়ে কাজ করছিলাম, আলাদা আলাদা যাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম। এবার এমনও হতে পারে তো আধানকে আমি দেখতে পাচ্ছি না, মানে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে আমি আধানকে কাউন্ট করতে পারছি না, তাহলে সেটাকে তখন বলে নিরবিচ্ছিন্ন আধান। নিরবিচ্ছিন্ন আধান মোট 3 রকমের হয়ে থাকে, একটাকে বলা হবে রৈখিক আধান, একটাকে ক্ষেত্রীয় আধান, একটাকে বলা হবে আয়তনীয় আধান। যদি দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত থাকে তখন তাকে বলা হবে রৈখিক আধান, যদি ক্ষেত্র বরাবর বিন্যস্ত থাকে তখন তাকে বলা হবে ক্ষেত্রীয় আধান, যদি আয়তন বরাবর বিন্যস্ত থাকে তখন সেটাকে বলা হবে আয়তনীয় আধান বন্টন বলা হবে। তো রৈখিক আধানের ক্ষেত্রে সেটাকে ল্যামডা সিম্বল দিয়ে লেখা হয়ে থাকে, Q/L হয়ে থাকে, এর একক মাত্রা তোমরা পারবে। ক্ষেত্রীয় আধান বন্টনের ক্ষেত্রে এটাকে লেখা হয় সিগমা, এটাকে অনেকে তলমাত্রিক ঘনত্ব বলে, খুব পপুলার এটা, Q/S বলা হয়ে থাকে। আয়তনীয় আধান বন্টনের ক্ষেত্রে সেটাকে বলে রো, সেটাকে বলে Q/V। এখানে আমি সব চার্ট করে লিখে দিয়েছি, রৈখিক আধান ঘনত্ব, তারপরে কি আসছে ক্ষেত্রীয় আধান ঘনত্ব, আয়তনীয় আধান ঘনত্ব, এদের একক মাত্রা কি কি হবে সব আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তো তোমাদের কাজ হবে কি এটাকে ভালো করে কি করা, মুখস্থ করে ফেলা। এখন এই চ্যাপ্টারের এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। তো
তড়িৎ ক্ষেত্র মানে কি, যে কোনো একটা আধান যদি আমি রেখে দিই তাহলে সেই আধানটা তার চারিপাশে এমন একটা জায়গা তৈরি করবে, যে জায়গার মধ্যে যদি অন্য কোনো আমরা আধানকে আনি তাহলে সেই আধানের ওপরে হয় আকর্ষণ বল প্রয়োগ করবে, অথবা একটা কি করবে, বিকর্ষণ বল কিন্তু প্রয়োগ করবেই করবে। তাহলে এই অঞ্চলটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। আর যতটা পরিমাণে বল দিয়ে ও আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেটাকে আমরা কি বলবো, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে আমরা দাবি করব। ঠিক আছে? তাহলে দেখো, যে আধানটাকে আমরা প্রথমে এনে রেখেছিলাম সেই আধানটাকে বলা হয় কি, সোর্স চার্জ বলা হয়ে থাকে। আর যে আধানটাকে আমি পরে গিয়ে আনবো এখানে, তা সেটাকে কি বলা হয়ে থাকে, টেস্ট চার্জ বলা হয়। সোর্স চার্জকে জেনারেলি ক্যাপিটাল কিউ দিয়ে লেখা হয়, আর টেস্ট চার্জকে কী দিয়ে লেখা হবে, স্মল কিউ দিয়ে লেখা হবে। এটাও একই রকম, গাণিতিকভাবে ধরে নেওয়া হয় তড়িৎ ক্ষেত্র অসীম দূর অবধি বিস্তৃত, কিন্তু বাস্তবে অসীম দূর অবধি থাকে না, একটা নির্দিষ্ট অবধি সীমা থাকে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে দিলাম, যে কোনো একটা আধান তড়িৎ ক্ষেত্র রয়েছে, আধান একটা তড়িৎ ক্ষেত্র বানিয়েছে, ওর মধ্যে একটা একক ধনাত্মক আধান, যে কোনো আধানকে আনলে হবে না, একক ধনাত্মক আধানকে আনতে হবে। আনার জন্য যে পরিমাণে কি করবে, ও তার উপরে বল প্রয়োগ করবে, সেই বলটাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। এটা ধনাত্মক আধানের জন্য কি আসবে, বাইরের দিকে আসবে। ঋণাত্মক আধানের জন্য কোন দিকে আসবে, ভেতরের দিকে আসবে। তড়িৎক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। অনেক সময় ওরা মানে যখন পরীক্ষায় প্রশ্ন আসে তড়িৎক্ষেত্র প্রাবল্য বলে উল্লেখ করে না, বলে এই আধানটার জন্য বলো তড়িৎক্ষেত্রের মান কত। ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু জেনে নিতে হবে ওটা হচ্ছে তড়িৎক্ষেত্র প্রাবল্য। তড়িৎক্ষেত্র প্রাবল্যের উপরিপাতনের নীতি একই রকম, প্রত্যেকটা আধানের জন্য তোমরা তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করো, তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করে সেটাকে কি করে দাও, তোমরা যোগ করে দাও। ঠিক আছে? তড়িৎক্ষেত্র প্রাবল্যের রূপটা কি আসবে, তাহলে ই দিয়ে লেখায় তড়িৎক্ষেত্র প্রাবল্যটাকে, সেটাকে বলা হয় এফ ডিভাইডেড বাই কিউ, প্রযুক্ত বল ডিভাইডেড বাই আধান। দেখো সেটাই বলা হয়েছিল, একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল, সেটাকেই বলা হবে কি, তড়িৎক্ষেত্র প্রাবল্য। এর একটা ভেক্টর রূপ আছে, ই ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর বাই কিউ, এফ ইকুয়ালস টু কত আসবে, কিউই। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার তোমাদেরকেও বলেছি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে লরেঞ্জ বল বলা হয়ে থাকে। কি বল বলা হয়ে থাকে, এটাকে লরেঞ্জ বল বলা হয়ে থাকে। তড়িৎক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রা রয়েছে। তড়িৎক্ষেত্র প্রাবল্যের এসআই পদ্ধতিতে একক দেখো এফ বাই কিউ ছিল, তাহলে এফ এর একক কি আসবে, এফ এর একক নিউটন, কিউ এর একক কুলম, তাহলে নিউটন বাই কুলম, অথবা ডাইন পার কি আসছে, স্ট্যাট কুলম। এর মাত্রা তো তোমরা বলতেই পারবা, এফ এর মাত্রা বসিয়ে দাও, কিউ এর মাত্রা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার নিয়ে চলে আসো। এম এল টি টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার কত আসছে, -1। এবার আসছে যে এসআই পদ্ধতিতে একক কী ছিল আমাদের, নিউটন পার কুলম। সিজিএস পদ্ধতি ছিল ডাইন পার সেন্টিমিটার, এই ডাইন পার স্ট্যাট কুলম। ঠিক আছে? এর আরও একটা একক রয়েছে, এই এককের নাম কি, ভোল্ট পার মিটার। পরীক্ষায় এসছে যে 1 নিউটন পার কুলম মানে কত ভোল্ট পার মিটার। ঠিক আছে? তাহলে 1 নিউটন পার কুলম মানে 1 ভোল্ট পার মিটারই হয়ে থাকে। একটা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, এর ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। দেখো এফ বাই কিউ, তো তাহলে এফ এর মান কত ছিল, 1/4 কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাকে জাস্ট কিউ দিয়ে ভাগ করে দাও, তাহলে যে কোনো একটা কিউ তোমাদের পড়ে থাকবে। তাহলে দেখো সেটাই লেখা হয়েছে, এফ সমান সমান 1/4 কিউ কিউ ডিভাইডেড বাই, এটা লেখা হয়েছে আর মাইনাস আর তার হোল কিউব, আর মাইনাস আর তার ভেক্টর। তা সেটাকেই আমরা একটা স্মল কিউ দিয়ে, কারণ টেস্ট চার্জ দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি চলে আসবে, ক্যাপিটাল কিউটা পড়ে থাকবে, স্মল কিউটার পড়ে থাকবে না। ঠিক আছে? তাহলে এটাই দেখো একটু সিম্পলিফাইড ফর্মে লেখা হয়েছে, এই যে নিচেরটা এটা পড়বা তোমরা। যে নোটের মধ্যে দেখো যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি, যে 1/4 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু কত আসবে, আর ভেক্টর। আর যদি তোমরা বলো যে আমরা ভেক্টর ভেক্টর আকারে স্যার লিখতে পারবো না, কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা আর ভেক্টরটাকে লিখে ফেলো, আর বলে তোমরা ট্রিট করো, উপর নিচে আর কেটে দাও, তাহলে কত হয়ে যাবে, 1/4 কিউ ডিভাইডেড বাই কত চলে আসবে, আর স্কোয়ার চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে বুঝতেই পারছো যে ই যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কার উপর নির্ভর করে, সেটা শুধুমাত্র সোর্স চার্জের উপর নির্ভর করে, টেস্ট চার্জের উপরে কিন্তু নির্ভর করে না। সোর্স চার্জ তাহলে কী করে, ইলেকট্রিক ফিল্ডটাকে তৈরি করে, আর টেস্ট চার্জ কী করে, ইলেকট্রিক ফিল্ডটাকে ডিটেক্ট করে যে আদৌ ওখানে আছে কি নেই। এখানে আবার দেখো রয়েছে ই বনাম আর স্কোয়ারের লেখচিত্র। কী হয়ে থাকে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার সমপরাবৃত্ত কীরকমভাবে আছে সেগুলো জানো। আর ই বনাম 1/r² এর লেখচিত্র কীরকম আসবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে? সব তোমরা এগুলো আগেও পড়েছো, আর একবার জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। আর কোনো স্থানের প্রত্যেকটা বিন্দু যদি তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান যদি সমান ধ্রুবক হয়ে যায়, তড়িৎক্ষেত্রের যে বলরেখা, একটু বাদে আমরা বলবো, বলরেখাগুলো যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে তখন তাকে কী বলে, সুষম তড়িৎক্ষেত্র বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে সুষম তড়িৎক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎক্ষেত্রের মান কী থাকবে, ধ্রুবক বা সমান থাকবে। আর কী হবে, তড়িৎ বলরেখাগুলো পরস্পরের সাথে কী আসবে, সমান্তরাল হবে। এবার দেখো যেটা রয়েছে তোমাদের নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন মানে কি, ওই যে যেটা আমি বলেছিলাম যে এক টানা আধান রয়েছে, এর মধ্যে তোমাদের তিনটে কেস পড়তে হবে, যার মধ্যে একটা কেস সবথেকে ইম্পর্টেন্ট, দুটো কেস তোমরা পড়তেও পারো, আমি বলবো যে পড়ে রেখে দিও। সেটা হচ্ছে একটা দণ্ডের জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হয়ে থাকে। তাহলে এটার তো তোমাদের প্রমাণ বা ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে জাস্ট মুখস্থ রাখবো 1/4 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 4। এখানে মনে রাখতে হবে দণ্ডের দৈর্ঘ্য যদি এল বলে নাও, দণ্ডের দৈর্ঘ্য এল, স্মল এল যদি বলো, তাহলে আসবে এল স্কোয়ার বাই 4।
আর দণ্ডের দৈর্ঘ্য যদি কত বলো, এখানে যদি 12 যদি বলো 12, তাহলে কিন্তু এখানে L²/4 আর আসবে না, তখন শুধুমাত্র চলে আসবে L²। ঠিক আছে? তাহলে এটা দেখে নেবা যে দণ্ডের দৈর্ঘ্যটা তোমাদের কত বলে দিয়েছে। তোমাদের যদি অঙ্কতে দেখা গেল প্রবলেম দিলে দণ্ডের দৈর্ঘ্য এত, তাহলে সেটাকে তোমরা এল বলে ধরে নেবা, 12 বলে ধরতে যাবে না কিন্তু। ঠিক আছে? অনেক বইতে কিন্তু 12 বলে ধরে নিয়ে ক্যালকুলেশন করে, তাহলে তাদের ক্ষেত্রে এটা L²/4 আর আসে না, তাহলে শুধুমাত্র তাদের ক্ষেত্রে কি চলে আসে, শুধুমাত্র L² চলে আসে। ঠিক আছে? আচ্ছা, যদি দণ্ডের আধানটা যদি ধনাত্মক হয়ে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে থাকবে, বাইরের দিকে। আর দণ্ডের আধান ঋণাত্মক হলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে আসে, ভেতরের দিকে। দণ্ডটার থেকে যদি বিন্দুটা যদি অনেকটা দূরে অবস্থান করে, তাহলে এল এর মানটা খুব কম হয়ে যাবে। L²/4টাকে আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে E ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1/4 কিউ ডিভাইডেড বাই কত চলে আসবে, R² চলে আসবে। তাহলে ওই দণ্ডটা দণ্ডের মতো করে ট্রিট হবে না, দণ্ডটা কীরকমভাবে ট্রিট হবে, দণ্ডটা একটা বিন্দুর মতো করে ট্রিট হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, এই যে দেখবার লেখা দেওয়া রয়েছে, যখন পি বিন্দুটি দণ্ডের থেকে অনেক দূরে অবস্থান করে, তখন মনে হয় দণ্ডের সমস্ত আধান ওই বিন্দুতে কেন্দ্রীভূত রয়েছে, তার মানে ওটা একটা বিন্দুর মতো ট্রিট করবে। ঠিক আছে? তারপরে কি রয়েছে, কোনো একটা দণ্ড, একই দণ্ড নিয়েছি, এবার অক্ষস্থিত কোনো বিন্দু নিয়ে এবার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিন্দু নিয়েছি। তাহলে এটারও একই রকমভাবে এটার প্রমাণ ও ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাদের যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে আনসারটাকে ভালো করে মুখস্থ করে রাখতে হবে, যে 1/4 কিউ ডিভাইডেড বাই স্মল আর মানে যে কোনো দূরত্ব, দণ্ডের মধ্যবিন্দু থেকে দূরত্ব √R² প্লাস L²/4। এখানেও আবার আমি বলছি, যদি দণ্ডের দৈর্ঘ্য যদি এল বলে ধরো তবেই কি এখানে L²/4 আসবে, আর দণ্ডের দৈর্ঘ্য যদি তোমরা 12 বলে যদি ধরো, তাহলে কিন্তু আর L²/4 আসবে না, শুধুমাত্র কি চলে আসবে, L² চলে আসবে। ঠিক আছে? আর ওই মানে মোদ্দা কথা একই, দণ্ডের আধান যদি ধনাত্মক হয় তাহলে বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঋণাত্মক হলে ভেতরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে? আর যদি অনেকটা দূরে অবস্থান করে, তাহলে ওই একই রকম আসবে, কিউ ডিভাইডেড বাই R²ই তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা একটুখানি খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? চলো, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সুষমভাবে আহিত, এটা সবথেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? দণ্ডটাকে তোমরা চাইলেও স্কিপ করতে পারো, আমি তাও বলবো স্কিপ না করাটাই বেটার। এখন কোথা থেকে প্রশ্ন আসবে সেটা তো আর বলা সম্ভব নয়, কিন্তু রিংটা তোমাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে? তাহলে রিংয়ের ক্ষেত্রে তার অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়ে থাকে। তাহলে রিংটা হচ্ছে, আমি ধরে নিলাম রিংয়ের যে ব্যাসার্ধ সেটাকে ক্যাপিটাল আর বলা হচ্ছে, রিংয়ের থেকে যে দূরত্ব সেটাকে স্মল আর বলা হচ্ছে। ঠিক আছে? স্মল আর মানে যে কোনো দূরত্বকেই বোঝানো হয়। তাহলে এটার ফর্মুলা মনে রাখবা, E ইকুয়ালস টু 1/4 ক্যাপিটাল কিউ স্মল আর ডিভাইডেড বাই R² ক্যাপিটাল R² প্লাস স্মল R² হোল টু দি পাওয়ার 3/2। মুখস্থ দেখবা হয়ে যাবে। এবার তোমাদের জিজ্ঞেস করে, যদি যে বিন্দুটাতে আমরা ক্যালকুলেশনটা করছি সেই বিন্দুটা যদি রিংয়ের কেন্দ্রে গিয়ে যদি অবস্থান করে, একদম রিংয়ের কেন্দ্রে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে তার মান কত আসবে, ই এর মান কত আসবে। দেখো রিংয়ের কেন্দ্রের ক্ষেত্রে স্মল আর যে দূরত্বটা, সেই দূরত্বের মান কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে যদি 0 হয়ে যায়, তাহলে ই এর মানও কত হয়ে যাবে, ই এর মানও কিন্তু 0ই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে রিংয়ের কেন্দ্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। এই যে বৃত্তাকার রিংয়ের কেন্দ্রে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। আবার দেখো, যদি আমরা স্মল আর এর মানটাকে যদি ইনফিনিটি করে দিই, মানে অনেকটা দূরে অবস্থান করেছে, তাহলেও দেখো নিচে কত রয়েছে, স্মল আর স্কোয়ার তৈরি হয়ে যাবে। তাই তো? এই যে ওপরে স্মল আর নিচে কত আসছে দেখো, ক্যাপিটাল আরটাকে তখন আমরা বাদ দিয়ে দেবো, তাহলে স্মল আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, মানে স্মল আর কিউব, স্মল আর কিউবটা কেটে যাবে, তাহলে তলায় চলে আসবে কত, স্মল আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্মল আর এর ভ্যালু যদি ইনফিনিটি বসায়, তাহলে ই এর মানও কত চলে আসবে, 0। তার মানে কেন্দ্রেও তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান 0, আবার অসীম দূরেও তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান 0। তাহলে বুঝতেই পারছো, কেন্দ্রতে 0, তারপরে এটা বেড়েছে, তারপরে আবার কি হয়েছে, কমে গিয়েছে। তো তোমাদেরকে বলে যে কোথায় কোথায় তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়ে থাকে একটা রিংয়ের ক্ষেত্রে, তাহলে কেন্দ্রেও 0 হবে, আবার অসীম দূরে গেলেও 0 হবে। তাহলে আমার মাঝে এমন একটা জায়গাকে নির্ণয় করতে হবে যেখানে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান কি আসবে, সর্বাধিক হবে। এটা কিন্তু জিজ্ঞেস করেছে। দেখো, সেটা আমি লিখে দিয়েছি 1 নম্বর পয়েন্টে, আর 2 নম্বর পয়েন্টে লিখে দিয়েছি যে অনেক দূরে যদি অবস্থান করে, তাহলে সেটা কী হিসাবে, রিংটা একটা রিং হিসাবে কাজ করবে না, সেটা একটা বিন্দু আধান হিসাবে কাজ করবে। ঠিক আছে? তাহলে দেখো, সেটাই আমাদের বলা হয়েছে, রিংটার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে থাকবে, বাইরের দিকে থাকবে যদি রিংটার আধান ধনাত্মক হয়, আর ভেতরের দিকে থাকবে রিংটার আধান যদি ঋণাত্মক হয়। আয়ত রিংয়ের ক্ষেত্রে কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সর্বাধিক হয়ে থাকে, একদম ঝেড়ে মুখস্থ রাখবে, প্লাস মাইনাস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই √2, মানে ব্যাসার্ধ যা হবে তার 1/√2 দূরত্ব অবধি, দূরত্বে গেলে ডান দিক বা বাঁ দিক যেদিকেই যাও না কেন, তাহলে সেখানে কি আসবে, তোমার ই এর মানটা কি আসবে, সর্বোচ্চ চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে সেই লেখচিত্রটা। আর ইকুয়ালস টু 0 তে দেখো সব 0 হয়ে গেছে, তারপরে সেটা বেড়েছে, তারপরে আবার সেটা কমে গিয়েছে। কোথায় সব থেকে ম্যাক্সিমাম হয়েছে, স্মল আর ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই √2, ডান দিকেও হতে পারে, সেটা বাঁ দিকেও হতে পারে।
ঠিক আছে? চলো। এবার আসছে আমরা তো কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করলাম। এবার আরেকটা জিনিস আছে যেটাকে বলে কুলম্বের উপপাদ্য বলা হয়। তো কুলম্বের উপপাদ্য কি বলা হচ্ছে? কুলম্বের উপপাদ্য বলা হচ্ছে যেকোনো যদি আমরা একটা আহিত বস্তু নিয়ে নিই, তাহলে তার আশেপাশে যদি কোনো একটা খুব কাছাকাছি বিন্দু নিয়ে নিই, তাহলে সেই বিন্দুর ওপরে না যে ক্রিয়াশীল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কি হয়ে যায়? ধ্রুবক হয়ে যায়। এবং সেই মানটা কত হয়ে থাকে? এটা একদম মুখস্থ, এটা অনেক জায়গাতে কাজে লাগবে। ক্যাপিটাল E ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, বা অনেক বইতে লেখা থাকে ক্যাপিটাল E ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন জিরো। সিগমা মানে ওই বস্তুটার আধানের তলমাত্রিক ঘনত্ব, কে মানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এপসাইলন জিরো মানে কি আসবে? শূন্যস্থানের তড়িৎভেদ্যতা। বা কে এপসাইলন জিরো মানে তোমরা জানো এপসাইলন মাধ্যমের তড়িৎভেদ্যতা, সেটা তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে? এখানে দেখবা ওই বৃত্তের জন্য মানে একটা গোলকের জন্য এটা প্রমাণ করা রয়েছে, কিন্তু প্রমাণের বারবার বলছে তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের এই ফর্মুলাগুলোই ভালো করে কী করতে হবে? মুখস্থ রাখতে হবে। কিন্তু এটা গোলকের জন্য প্রমাণ করা হলেও এটা যে কোনো বস্তুর জন্যই কি আসবে? এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তো সেটাই দেখো এখানে বলেছে যে যদি কোনো আহিত বস্তুটার যদি খুব বড় হয়, তবে তার নিকটস্থ যে কোনো বিন্দুতে এই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মানটা কি থাকবে? সর্বদা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? আর এই যে কুলম্বের উপপাদ্যটি কেবলমাত্র গোলীয় আহিত পরিবাহীর জন্যই যে প্রয়োগ করা হবে তা না, যে কোনো আহিত পরিবাহীর জন্যই আমরা এটাকে কিন্তু প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে কি বলা হচ্ছে? তড়িৎ বলরেখা বলা হচ্ছে। যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র আমার কাছে রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমরা একটা ধনাত্মক আধানকে রাখলাম। তাহলে সেই ধনাত্মক আধানটাকে রাখলে কি হবে? তড়িৎ ক্ষেত্র ওই ধনাত্মক আধানটাকে হয় আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। জেনারেলি মাথায় রাখবা, ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, ঋণাত্মক ঋণাত্মককে কি করবে? বিকর্ষণ করে। ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করবে, ঋণাত্মক ধনাত্মককে আকর্ষণ করবে। এটা তোমরা জানো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কেসও দেখতে পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যা হোক, জেনারেলি আমরা এটাই বললাম। তাহলে ধনাত্মক আধানটাকে যদি রেখে দেওয়া হয়, ধনাত্মক আধানটা যে পথ দিয়ে ছোটাছুটি করবে, ওকে কেউ টানছে, ওকে কেউ ঠেলছে, যে পথ দিয়ে ও তখন ছোটাছুটি করবে, ওই পথটাকে আমরা কি বলবো? তড়িৎ বলরেখা বলবো। এই তড়িৎ বলরেখার ধারণা সর্বপ্রথম কে দিয়েছিল? মাইকেল ফ্যারাডে দিয়েছিল। এই তড়িৎ বলরেখা খুব কিন্তু কাল্পনিক রেখা, এটা কোনো বাস্তব রেখা না, এটা কাল্পনিক রেখা। কিন্তু তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন ধরনের জিনিস অ্যানালিসিস করার জন্য আমাদের এই তড়িৎ বলরেখার কিন্তু খুব প্রয়োজন পড়ে। আর তড়িৎ বলরেখার ওপরে যদি যে কোনো একটা বিন্দু নিয়ে নিই, সেই বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি, এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ বলরেখার ওপরে অঙ্কিত কোনো বিন্দুতে স্পর্শক, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি নির্দেশ করবে? অভিমুখটাকে নির্দেশ করবে। ঠিক আছে? তাহলে সেটা এখানে দেখো বলা হয়েছে যে তড়িৎ বলরেখার কিছু ধর্মাবলী রয়েছে। পজিটিভ থেকে তড়িৎ বলরেখা শুরু হয়, সেই জন্য এটাকে বলা হয় সোর্স। নেগেটিভ থেকে তড়িৎ বলরেখা শেষ হবে, সেটার জন্য এটাকে কি বলা হবে? সিঙ্ক বলা হবে। ঠিক আছে? তড়িৎ বলরেখা সবসময় কোনো একটা পরিবাহীর সবসময় কোথায় গিয়ে শেষ হয়ে যাবে? পৃষ্ঠদেশে। কোনো পরিবাহী পৃষ্ঠদেশে, কারণ আধান সবসময় কোথায় থাকে? পৃষ্ঠদেশে থাকে, ভেতরে কখনো থাকতে পারে না। ঠিক আছে? আর পৃষ্ঠদেশকে ও সবসময় কীরকমভাবে টাচ করবে? লম্বভাবে। তাহলে মাথায় রাখবে, তড়িৎ বলরেখা মানে শুরু বা তার শেষ কোথায় আসবে? আধান থেকে তো শুরু বা আধান থেকে শেষ হচ্ছে অবশ্যই। কিন্তু যদি একটা কোনো পরিবাহী থাকে, পরিবাহীর ভেতরে না তড়িৎ বলরেখা ঢুকতে পারে না। পরিবাহীর বাইরে যেহেতু তড়িৎ আধানগুলো থাকে, সেজন্য বাইরে, বাইরের থেকে কি আসবে? ও শুরু হবে, বা বাইরেই কি আসবে? ও শেষ হয়ে যাবে। ঠিক আছে? পৃষ্ঠদেশে ও শুরু হবে বা পৃষ্ঠদেশে শেষ হয়ে যাবে। আর কীরকমভাবে শুরু বা শেষ হবে? লম্বভাবে। কীরকমভাবে শেষ হবে বা শুরু হবে? লম্বভাবে। দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ যদি ছেদ করতো তাহলে দুটো স্পর্শক পাওয়া যাবে। দুটো স্পর্শক মানে দুটো অভিমুখ, আর দুটো অভিমুখ পাওয়া কিন্তু সম্ভব না। বারবার বলছি, দুটো স্পর্শক পাওয়া সম্ভব, কিন্তু স্পর্শকের জন্য যে অভিমুখ পাওয়া দুটো, সে অভিমুখ পাওয়া কিন্তু সম্ভব নয়। তড়িৎ বলরেখা এই যে আহিত পরিবাহীকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে? তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে কী করে? টানে, মানে সম আধানগুলো কী করবে? ঠেলবে, আর বিপরীত আধানগুলো কী করবে? টানবে। এখান থেকে আমরা আকর্ষণ বিকর্ষণ বলের একটা ধারণা পেয়ে যাই। ঠিক আছে? দুটো তড়িৎ বলরেখার দুই প্রান্তে সমান এবং বিপরীতধর্মী কিন্তু আধান থাকবে। আর শূন্য মাধ্যমে কোনো স্থান থেকে কতগুলো তড়িৎ বলরেখা তৈরি হবে, তো সেটারও একটা মান রয়েছে। তো সেটার এক মান কত হয়ে থাকে? যে আধানটাকে তোমরা নিবা, সেই আধানটাকে তোমরা এপসাইলন দিয়ে তোমরা ভাগ করে দিবা। কত দিয়ে ভাগ করে দিবা? সেই আধানটাকে এপসাইলন দিয়ে তোমরা ভাগ করে দিবা। ঠিক আছে? এটা মাথায় রাখবে যে যে কোনো একটা আধান তার থেকে কতগুলো বলরেখা তৈরি হবে, সেই আধানের মান ডিভাইডেড বাই কত আসবে? তার এপসাইলন। এটাকে তোমরা পরে গিয়ে বলবে যে তড়িৎ ফ্লাক্স বলে এটাকে। আর কোনো বিন্দুর চারিদিকে যদি তড়িৎ বলরেখার সংখ্যা যদি খুব বেশি যদি থাকে, তড়িৎ বলরেখার সংখ্যা যদি খুব বেশি থাকে, তাহলে সেখানে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি। আর যদি তড়িৎ বলরেখার সংখ্যা কমে যায়, তাহলে বুঝতে হবে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কী হয়েছে? অটোমেটিক্যালি কমে গিয়েছে। দেখো নিচে একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কোথায় তড়িৎ বলরেখার সংখ্যা বেশি, তড়িৎ বলরেখার সংখ্যা কম, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় বেশি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় কম আসছে। এবার দেখো এখানে দেওয়া হয়েছে যে তড়িৎ বলরেখা ধারকের ক্ষেত্রে কীরকম হয়ে থাকে। ধারক তোমাদের 4th চ্যাপ্টার রয়েছে। তো ধারকের ক্ষেত্রে পজিটিভ থেকে যাবে নেগেটিভে। ঠিক আছে? এটা সমান্তরাল হয়ে যায়, প্রান্তে একটুখানি ডিস্টরশন দেখতে পাওয়া যায় তড়িৎ ক্ষেত্রের। ঠিক আছে? তো সেই জন্য একটুখানি ওটা বেঁকে যায়।
এবার এখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট তড়িৎ বলরেখা চুম্বক বলরেখার পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, এটা এখানেও থাকবে, চুম্বকের মধ্যেও থাকবে। তো তড়িৎ বলরেখাগুলো কী হয়, পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে শুরু হয়, লম্বভাবে শেষ হয়। চুম্বক বলরেখাগুলো লম্বভাবে শুরু হবে না, লম্বভাবে শেষও হবে না, যেমনভাবে খুশি তেমনভাবে যেতেই পারে। পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, কিন্তু পরিবাহীর অভ্যন্তরে চৌম্বক বলরেখা থাকবে। তড়িৎ বলরেখা বদ্ধরেখা নয়, কারণ আমরা আগেও মানে এটা খুব ইম্পর্টেন্ট, তড়িৎ বলরেখা পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে শেষ হবে, কিন্তু নেগেটিভ থেকে আর পজিটিভে আসতে পারবে না। তাহলে ক্লোজ কোনো কিছু তৈরি করলো না। কিন্তু চুম্বক বলরেখার ক্ষেত্রে সেটা কিন্তু হয়। চুম্বক বলরেখা নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে গিয়ে শেষ হবে, আবার ভেতরে চুম্বকের ভেতরে সাউথ পোল থেকে শুরু হয়ে নর্থ পোলে গিয়ে শেষ হয়ে যাবে, মানে একটা গোটা একটা কী করবে, সার্কেলও কমপ্লিট করে ফেলতে পারে। তাহলে আমরা একটা বলরেখাগুলো নিয়ে আলোচনা করেছি, এবার যদি বলরেখার একটা যদি গোষ্ঠী নিয়ে আলোচনা করা হয়, একটা গোটা একটা বাঞ্চ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে যদি আলোচনা করা হয়ে থাকে, বাঞ্চ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে যদি আলোচনা করা হয়, তখন সেটাকে বলা হয় কি বদ্ধ নালিকা বলা হয়ে থাকে, বা টিউবস অফ ফোর্স বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো আমি যেটা বলেছিলাম একটু আগে যে কতগুলো বলরেখা নির্গত হবে, দেখো সেটাই দিয়েছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। বিজ্ঞানী ফ্যারাডের মত অনুসারে কিউ আধান থেকে কিউ সংখ্যক বলনালিকায় নির্গত হয়। বলতে পারছো স্যার এক্ষুনি আপনি বলছেন যে বলরেখা নির্গত হবে কিউ বাই এপসাইলন, আবার বলছেন এখানে কিউ সংখ্যক বলনালিকা নির্গত হবে। বারবার বলছি ওটা বলরেখা, এটা বলনালিকা, এটাকে বলে টিউবস অফ ফোর্স, ওটাকে বলা হবে তোমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলা হবে। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে দেখো এখানে সেটাই দিয়েছে যে বলরেখার সাহায্যে তড়িৎক্ষেত্র প্রাবল্যের সঙ্গে এক্ষুনি আমি বললাম যে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা যাবে সেটাকে বলা হবে তোমার তড়িৎক্ষেত্র প্রাবল্য। দেখা গেল বললো কোনো একটা স্থানের মধ্যে দিয়ে একক ক্ষেত্র এই 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 10খানা বলরেখা নির্গত হয়েছে, তাহলে তার তড়িৎক্ষেত্র প্রাবল্য কত? তাহলে আমরা এক্ষুনি কী বললাম, একক ক্ষেত্র একক মানে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে একক ক্ষেত্রফল নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। তাহলে 10 ডিভাইডেড বাই 5, তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, 2 দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তা দেখো সেটাই লেখা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার সাথে সমান। তাহলে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা যাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাকে আমরা কি বলে দাবি করব, তড়িৎক্ষেত্র প্রাবল্য বলে আমরা দাবি করব। সিজিএস পদ্ধতিতে মোট কতগুলো বলরেখা নির্গত হয়, 4π কিউ ডিভাইডেড বাই কে। ঠিক আছে, তাহলে সেই জন্য তখন কত হয়ে যাবে, কিউ ডিভাইডেড বাই কে আর স্কোয়ার। এটাই তো আমরা পড়েছিলাম, ই ইকুয়ালস টু কত হয়, 1/4π কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কত হয়, 1/k কিউ ডিভাইডেড বাই কত আসবে, আর স্কোয়ার হয়ে যায়। দেখো সব কিছু এখানে কিন্তু তোমাদের রিলেটেড জিনিস। আচ্ছা, এই যে যেহেতু আমাদের বলরেখাগুলো নির্গত হচ্ছে, বলরেখা কি ওয়ান টাইপ অফ ফোর্স, তো তাহলে ফোর্স থাকা মানে একটা চাপ থাকবে, আর এই চাপের মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কত, পি ইকুয়ালস টু কত আসবে, সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2k এপসাইলন জিরো, বা অনেকে শুধুমাত্র 2 এপসাইলন জিরো বলে থাকে, কারণ কে এপসাইলন জিরো মানে শুধু এপসাইলন হয়ে থাকে। ঠিক আছে, এইবার তোমাদের গত বছরের ক্লাস 11-এর কেমিস্ট্রি এটা একটা জিনিস, এটা আবার আমাদেরকে এখানে পড়তে হবে, তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু মানে হচ্ছে বুঝতে পারছো দুটো মেরু। দুটো মেরু মানে কি আসবে, দুটো মেরু মানে হচ্ছে যে একটা পজিটিভ একটা নেগেটিভ পরস্পর থেকে খুব ক্ষুদ্র দূরত্ব অবস্থান করবে, তাহলে যে সংস্থাটা তৈরি করবে তাকেই বলবো আমরা দ্বিমেরু বলবো। ঠিক আছে, তা দ্বিমেরুর ক্ষেত্রে মানে উদাহরণ কি আসবে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, তার মধ্যে একটু দূরত্ব থাকবে। যেমন ধরো জলের ক্ষেত্রে কি হয়, দেখো আমি এটা স্ট্রাকচার দেখিয়েও দিয়েছি। জলের ক্ষেত্রে ও আর কি থাকে, এইচ। ও হয় ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর এইচ হয়ে থাকে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। তার জন্য ও এর আধানটা কিছুটা নেগেটিভ হয়ে যায়, এইচ এর আধানটা কিছুটা পরিমাণে পজিটিভ হয়ে যায়। তাহলে এরা কি তৈরি করলো, দেখো পজিটিভ নেগেটিভ আলাদা আলাদাভাবে থাকলো, তাহলে এরাই তৈরি করে ফেললো একটা দ্বিমেরু তৈরি করে ফেললো। ঠিক আছে, এই দ্বিমেরুর ক্ষেত্রে আধান দুটোকে যে লাইন দিয়ে জোড়া হয়, দেখো পাশে ছবি দেওয়া রয়েছে, আধান দুটোকে যে লাইন দিয়ে জোড়া হয় সেটাকে বলা হয় অক্ষীয় রেখা, আর তার মধ্যে দিয়ে যে লম্বভাবে যেটা টানা হয় সেটাকে কি বলা হয়, বিষুব রেখা বা নিরক্ষীয় রেখা বলা হয়। তড়িৎ দ্বিমেরুর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, মোট আধানের মান কত হয়ে থাকে, 0 হয়ে থাকে, কিন্তু তড়িৎ দ্বিমেরুর জন্য মোট তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান কখনোই কিন্তু 0 হয় না। আধান নেই, মোট আধান নেই, অথচ তড়িৎক্ষেত্র প্রাবল্য কিন্তু এখানে রয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে আধান না থাকা সত্ত্বেও তড়িৎক্ষেত্র প্রাবল্য রয়েছে এমন একটি সংস্থার উদাহরণ দাও, তাহলে সেটা কি আসবে, সেটা আসবে তড়িৎ দ্বিমেরু চলে আসবে। তাহলে সেখানে আধান না থাকা সত্ত্বেও সেখানে কি থাকবে, সেখানে কিন্তু তোমাদের তড়িৎক্ষেত্র প্রাবল্য কিন্তু থাকবে। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কীভাবে আমরা লিখি, যে আধান আর তাদের মধ্যবর্তী দূরত্ব, আমরা ফিজিক্সের ক্ষেত্রে দূরত্বের মানটাকে সবসময় কী বলে ধরে নেব, আমরা দূরত্বের মানটাকে 2L বলে ধরে নেব।
কত বলে ধরে নেবো, 12 বলে ধরে নেবো, ঠিক আছে। তাহলে অ্যান্সার দিয়ে দেবে কত, পি সমান সমান কত দিয়ে দেবে, কিউ ইন্টু কত দিয়ে দেবে, 12 দিয়ে দেবে। আর এর অভিমুখটা সবসময় কোন দিক থেকে কোন দিকে হবে মাথায় রাখবো, এর অভিমুখ সবসময় হবে কোন দিক থেকে কোন দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মক। আমাদের এখানে আমাদের ফিজিক্সে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের অভিমুখটা কোন দিক থেকে কোন দিকে, ঋণাত্মক থেকে কোন দিকে আসবে, ধনাত্মক, মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে আসবে, এটা যেন না গোলাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা আসবে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা আসবে কোথায়, মাইনাস থেকে আমাদের কোন দিকে আসবে, সবসময় প্লাসের দিকে চলে আসবে। মাথায় ঢুকেছে। এইবার দেখো রয়েছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক আর মাত্রা। পি সমান সমান কত করলাম, কিউ ইন্টু 12 করলাম, আধান গুণ দূরত্ব, আধানের একক কুলম আর দূরত্বের একক কেস আমাদের কাছে মিটার চলে আসছে। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি চলে আসবে, কিউ আর এল, ঠিক আছে। তাহলে বলবো স্যার 12 কোথায় গেল, 2 এর তো কোনো মাত্রা হয়, 2 এর কোনো মাত্রা হয় না, তাহলে কিউ ইন্টু এল, তাহলে কিউ এর মাত্রা ছিল আইটি আর এল মানে এল, তাহলে চলে আসলো কত, আইটি এল চলে আসলো। তাহলে এখানে দেখো এবার রয়েছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ব্যবহার। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ব্যবহার করে আমরা বৈদ্যুতিক চুল্লি, মাইক্রোওয়েভ, মাইক্রো ওভেন এই জিনিসগুলোকে আমরা কী করতে বানাতে পারি। এইবার রয়েছে তোমাদের তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস তড়িৎ দ্বিমেরুর জন্য, তার অক্ষস্থিত বিন্দু, লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিন্দু, আর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। এগেন এটা তোমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যখনই তোমাদের দূরত্বটাকে হিসাব করতে হবে সবসময় কেন্দ্র থেকে দূরত্বটাকে হিসাব করতে হবে, মানে যেটাকে আমরা আর বলে থাকি, সেই দূরত্বটা সবসময় তোমরা কোথা থেকে হিসাব করবা, কেন্দ্র থেকে সবসময় হিসাব করবা, অন্য কোনো জায়গা থেকে তোমরা কিন্তু হিসাব করতে যাবা না, কেন্দ্র থেকে হিসাব করবা। আর দুটো আধানের মধ্যে যে দূরত্ব সেটাকে লেখা হবে 12 বলে লেখা হবে, কোনো কোনো বইতে এল লেখা থাকতে পারে, আমরা এখানে 12 বলে লিখব। আর মধ্যবিন্দু থেকে যে দূরত্বটা সেটাকে আমরা স্মল আর দিয়ে লিখব। তাহলে অক্ষস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে ফর্মুলা কী হয়, একটা জেনারেল ফর্মুলা রয়েছে আর একটা রয়েছে স্পেশাল ফর্মুলা। তাহলে সেই জেনারেল ফর্মুলা দেখো লেখা রয়েছে 1/4πε 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। পি মানে তোমরা বুঝতেই পেরেছো দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে এটা। এবার এই যদি আর এর মানটা যদি অনেকটা দূরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে দেখো কত চলে আসবে, দেখো ক্যালকুলেশন করাই রয়েছে 2p ডিভাইডেড বাই কত চলে আসবে, আর কিউ। বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর অভিমুখটা কোন দিকে আসবে এই মাথায় রাখবা, এই যে অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, অক্ষের উপরে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তৈরি হয় তার অভিমুখ কোন দিকে আসবে, তড়িৎ ক্ষেত্র যেদিক বরাবর যাবে, তড়িৎ ক্ষেত্র যেদিক বরাবর যাবে তোমার দ্বিমেরু ভ্রামকও সেদিক বরাবর যাবে। বা উল্টো করে বলতে পারি তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিক বরাবর চলবে তড়িৎ ক্ষেত্র কী চলবে, সেই দিক বরাবরই চলবে। তাহলে অক্ষের জন্য এই ফর্মুলাটা কিন্তু পুরো মুখস্থ। তাহলে তোমাদের প্রশ্ন করে দেখো এখানে লেখাই রয়েছে তড়িৎ দ্বিমেরুর উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা পি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, মানে পি আর ই এখানে কোন দিকে কাজ করবে, একই দিক বরাবর কিন্তু কাজ করবে বা সমদশায় তারা অবস্থান করবে। একই রকমভাবে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক নিয়ে যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কী চলে আসবে, সেক্ষেত্রেও দেখো একই জিনিস আসবে, ওর কম্পোনেন্টগুলো ভাঙতে হয়, ভেঙে টেঙে এরকম একটা ফর্মুলা চলে আসছে 1/4πε পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার কত আসছে, 3/2 চলে আসছে। যদি আর এর মানটা যদি খুব বেশি যদি হয়ে যায় তাহলে তখন কত চলে আসবে, পি ডিভাইডেড বাই আর কিউব চলে আসবে, ঠিক আছে। এর ক্ষেত্রে অভিমুখটা কিন্তু আবার উল্টো দিকে হয়, ই যেদিকে আসবে পিটা সবসময় কোন দিকে আসবে, উল্টো দিকে। তখন লেখাই রয়েছে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেলের মান কত চলে আসবে, 180 ডিগ্রি চলে আসবে, মানে তারা পরস্পর বিপরীত দশায় অবস্থান করবে। আর তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসবে, যে কোনো বিন্দুতে, তো যে কোনো বিন্দুর জন্য কত আসবে দেখো ফর্মুলা লেখাই আছে তোমাদের, এটা মুখস্থ রাখতে হবে 1/4πε পি ডিভাইডেড বাই আর কিউ √3 cos স্কোয়ার থিটা প্লাস কত চলে আসবে 1। থিটার মান যদি 0 ডিগ্রি হয় দেখো তাহলে কত চলে আসবে 3, আর cos 0 মান কত 1 হয়ে যায়, তাহলে 3 যোগ 1 মানে 4, 4-এর রুট করলে 2, তাহলে অ্যান্সার দিয়ে দিল। তাহলে 2p বাই আর কিউব অক্ষস্থিত বিন্দু, আর লম্ব সমদ্বিখণ্ডক হলে থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে তখন দিয়ে দেবে কত, শুধু তোমাদের p ডিভাইডেড বাই আর কিউব দিয়ে দেবে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝে গিয়েছো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে 2p ডিভাইডেড বাই আর কিউব আর কত আসছে, p ডিভাইডেড বাই কত আসছে, তোমাদের আর কিউব চলে আসছে। কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা দ্বিমেরুকে যদি রাখি তাহলে তার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, মাথায় রাখবা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরুকে রাখি, দ্বিমেরুর কটা আধান ছিল, দুটো আধান ছিল, তাহলে একটা ছিল প্লাস কিউ একটা ছিল মাইনাস কিউ, তাহলে প্লাস কিউকে মাইনাসটা গিয়ে টানবে, মানে ইলেকট্রিক ফিল্ডেরও তো কী থাকে, প্লাস থেকে শুরু হয় মাইনাসের দিকে গিয়ে শেষ হয়, তাহলে মাইনাসের রিজিয়ান কী করবে, প্লাস কিউটাকে টানবে, আর প্লাসের রিজিয়ানটা কী করবে, মাইনাস কিউটাকে টানবে। তাহলে টানের মানটা কত হয়ে থাকে, প্রযুক্ত বলের মানটা হয়ে থাকে দেখো মাইনাসের জন্য মাইনাস কিউই, প্লাসের জন্য প্লাস কিউ, এটা তো এখানে বললাম লরেঞ্জ বল, তাহলে লব্ধি বলের মানটা কত চলে আসবে, এখানে 0 চলে আসবে। অর্থাৎ দ্বিমেরুটাকে রাখলে তার উপরে মোট বলের মানটা কত আসে, 0। আর মোট বলের মানটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তার কোনো রকমভাবে রৈখিক সরণ ঘটবে না।
তাহলে এখানে কি ঘটবে, এখানে বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হতে পারে, তার মানে এখানে একটা টর্ক তৈরি হতে পারে। আর টর্কের ফর্মুলা কত হয়ে থাকে, টর্কের ফর্মুলা হয়ে থাকে টাউ, টাউ মানে যে কোনো একটা আধান আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, পিই সাইন থিটা পেয়ে যাবো। কি পেয়ে যাবো, টাউ সমান সমান পিই সাইন থিটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে টর্ক, টর্ক কী রাশি, একটা ভেক্টর রাশি, তাই জন্য এর ভেক্টর রূপটা কি আসলো, টাউ ভেক্টর ইকুয়ালস টু কত আসলো, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। খুব 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 ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ডায়াগ্রাম হিসাবেও দিতে পারে, বা দেখা গেল পি আর ই তোমাদেরকে বলে দিল তোমাদের ক্রস প্রোডাক্ট করতে হতে পারে। আর ক্রস প্রোডাক্ট কী করে করতে হয় সেটা তো তোমরা ক্লাস 11-এর ভেক্টরে শিখেই এসছো। তাহলে যাই হোক, বা যখন আমাদের ক্লাস 11-এর যে রিভিশন ক্লাস যেগুলো হবে সেগুলো আমি দিয়ে দেবো, তা সেখান থেকে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো যে ভেক্টরের ক্রস গুণ কী করে করতে হয়। তাহলে দেখো টাও ভেক্টরের এখানে দেখো পি দেওয়া হয়েছে, এখানে ই দেওয়া রয়েছে, তাহলে পি থেকে ই এর দিকে যাবো, সবসময় পি থেকে ই এর দিকে যাবো। তাহলে তোমরা ডান হাতের মোচড় দাও পি থেকে ই এর দিকে, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে সেটা কোন দিকে তৈরি হয়ে যাবে, উপরের দিকে তৈরি হবে। আর ক্লকওয়াইজ হলে সেটা কোন দিকে তৈরি হবে, নিচের দিকে। সুতরাং দেখবে ডায়াগ্রাম কীভাবে দিয়েছে, ডায়াগ্রাম বেসিসে তোমাদের কিন্তু কোশ্চেন আসতেই পারে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে তার উপরে লব্ধি বলের মান কত আসবে, শূন্য, কিন্তু তার উপর টর্কের মান কিন্তু শূন্য আসবে না। তাহলে কোনো তার রৈখিক সরণ ঘটবে না, কিন্তু তার ঘূর্ণন ঘটবে, এটাকে বলে বিশুদ্ধ ঘূর্ণন। কিন্তু যদি তোমাদেরকে সুষম তড়িৎ ক্ষেত্রের জায়গায় অসম তড়িৎ ক্ষেত্রের কথা যদি বলে দেয় তাহলে তখন কিন্তু একদম পুরো ঘেটে খাওয়া হয়ে যাবে। তাহলে তখন বলও কাজ করবে, আবার টর্কও কাজ করবে, দুটোই জিনিস কিন্তু এখানে কাজ করবে। তার মানে এখানে ঘুরবে আবার সরবে, ঘুরতে ঘুরতে সরবে বা সরতে সরতে ঘুরবে, এটাকে তখন বলা হবে মিশ্র গতি বলা হবে। আর এখানে দেখো দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, টাউ সমান সমান পি সাইন থিটা, তাহলে থিটার মান যদি শূন্য হয় বা থিটার মান যদি 180 ডিগ্রি হয় তবেই টাউয়ের মান কত হয়ে যাবে, শূন্য। তার মানে তখন আরও ঘুরতে চাইবে না। এই ধরনের অবস্থানগুলোকে বলা হয় সাম্যাবস্থান। কিন্তু 0 ডিগ্রিকে বলা হবে তোমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম, বা যেটাকে বাংলা ঠিক আমার মাথায় আসছে না, সুস্থির সাম্যাবস্থা, সরি, সুস্থির সাম্যাবস্থা। আর থিটা ইকুয়ালস যদি 180 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, বা যেটাকে কী বলা হবে, অস্থির সাম্যাবস্থা বলা হবে। আর টাওয়ের মান সর্বাধিক কখন হবে, যখন থিটার মানটা 90 ডিগ্রি, মানে ওই যে যে তড়িতের যে দ্বিমেরুটা সেটা কী থাকবে, তড়িৎ ক্ষেত্রের সাথে আড়াআড়িভাবে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কী আসবে, তোমাদের টাওয়ের মানটা চলে আসবে কি, এখানে সর্বাধিক চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো সেটা এখানে বলা হয়েছে, এখানে কিছু বেসিক কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেন তোমাদের পিডিএফে পেয়েই যাবা। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, যে তড়িৎ দ্বিমেরুর থেকে আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি, সেটা একবার অক্ষের ওপর নিয়েছি, একটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে নিয়েছি, তাহলে দুই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের অনুপাত কত আসবে, তাহলে সেই অনুপাতের মানটা কত আসে, 2:1। কারণ তোমরা পড়েছো যে অক্ষের জন্য হয় 2p/r3, আর লম্ব সমদ্বিখণ্ডকের জন্য কত আসে, p/r3, তাহলে অনুপাত করলে 2:1। অক্ষে বেশি হয় আর লম্ব সমদ্বিখণ্ডকে সবসময় কী আসবে, আমাদের কম চলে আসবে। এবার দেখো আমরা যখনই কোনো আধানকে দুটো কোনো একটা মাধ্যমের মধ্যে যখন আমরা রাখি তাহলে সেই মাধ্যমটার মধ্যে দিয়ে জেনারেলি তড়িৎ প্রবাহ ঘটতে চাই না। তাহলে সেই মাধ্যমগুলোকে তখন আমরা কী মাধ্যম বলে দাবি করব, পরা বৈদ্যুতিক পদার্থ বা ডাই ইলেকট্রিক মিডিয়াম বলে আমরা দাবি করব। এই ডাই ইলেকট্রিক মিডিয়াম দু রকমের হয়ে থাকে, একটাকে বলবো মেরুবর্তী, একটাকে বলবো অমেরুবর্তী। মেরুবর্তী মানে কি, যাদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক থাকবে, প্রত্যেকটা কণার দ্বিমেরু ভ্রামক থাকবে তাদেরকে বললো মেরুবর্তী, আর যাদের ক্ষেত্রে এটা থাকবে না তাদেরকে কী বলবো আমরা অমেরুবর্তী। দেখো প্রথমে দিয়েছে অমেরুবর্তী, বা যেটাকে বলা হচ্ছে নন পোলার সাবস্ট্যান্স, H2Cl2O2CO2, এদেরকে কী বলবো আমরা নন পোলার সাবস্ট্যান্স বলবো। ঠিক আছে, কারণ এদের ক্ষেত্রে কোনো রকম মেরু থাকবে না, মানে দুটো আধান, মানে যেটা তোমরা এক্ষুনি আমি বললাম না জলের ক্ষেত্রে যেরকম O-H+, দুটো আলাদা আলাদা হয়, এরকম কোনো আলাদা আলাদা থাকবে না, তখন সেটাকে বলা হয় অমেরুবর্তী, বা যেটাকে বলা হয় কি নন পোলার বলা হয়ে থাকে। আর যদি মেরুবর্তী যদি নেওয়া হয়ে থাকে তখন সেটাকে কী বলা হবে, পোলার বলা হয়ে থাকে, মানে পজিটিভ নেগেটিভটা কী থাকবে, আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, দেখো এখানে একটা ডিফারেন্স আকারে আমি লিখে দিয়েছি, মেরুবর্তী কী অমেরুবর্তী কী। মেরুবর্তীর ক্ষেত্রে ইনিশিয়ালি কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না, যখন ওটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হবে জোর করে দ্বিমেরু ভ্রামকটাকে তৈরি হয়, তো এটাকে সেই জন্য বলা হয় আবিষ্ট দ্বিমেরু। আর অমেরুবর্তীর ক্ষেত্রে কী আসবে, প্রথম থেকেই দ্বিমেরু ভ্রামক থাকে কিন্তু ওরা এলোমেলোভাবে সজ্জিত থাকে, তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ওদের সজ্জারীতিটা পরিবর্তন হয়ে গিয়ে একটা সুশৃঙ্খল চলে আসে, তাই জন্য এদেরকে বলা হয় স্থায়ী দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, স্থায়ী দ্বিমেরু বলা হবে এদেরকে। ঠিক আছে, তাহলে এই যে এইবার দেখো এই যে তড়িৎ দ্বিমেরু যে সৃষ্টি যেটা হচ্ছে সেটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, তাহলে যে করেই হোক না কেন তড়িৎ ক্ষেত্র যখন আমরা প্রয়োগ করেছি তাহলে তড়িৎ দ্বিমেরু তো নতুন নতুন করে তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে বলবো মেরুবর্তিতা। এই ঘটনাটাকে কী বলবো আমরা, মেরুবর্তিতা। তাহলে বেসিক ডেফিনেশন বা প্রপার ডেফিনেশন তাহলে কী হবে, তাহলে কোনো একটা স্থানে একক আয়তনে, কোনো একটা স্থানের একক আয়তনে যত সংখ্যক দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে তাকে কি বলবো, ওই পদার্থের মেরুবর্তিতা বলে আমরা দাবি করব।
তাহলে কোনো একটা পদার্থের একক আয়তনের মোট যে পরিমাণে দ্বিমেরু ভ্রামক তৈরি হবে তাকে আমরা ওই পদার্থের কি বলে দাবি করব, মেরুবর্তিতা বলে দাবি করব, বা যেটাকে পোলারাইজেশন বলে দাবি করব। এটা দেখবো তোমাদের ম্যাগনেটিজমের মধ্যেও ছিল। তাহলে সেটাকে লেখা হচ্ছে দেখো সামেশন ওভার পি ডিভাইডেড বাই কত, সে ভি, একক আয়তনে যতগুলো আমাদের দ্বিমেরু ভ্রামক তৈরি হচ্ছে তাকে কি বলবো, আমরা তার মেরুবর্তিতা বলবো। এর একক কি আসবে, পি এর একক তোমরা এক্ষুনি বলেছো নিউটন ইন্টু মিটার, আর ডিভাইডেড বাই ভি, ভি মানে কত, সে মিটার কিউব, তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে কত আসলো, তো সরি, পি এর একক নিউটন মিটার না, কুলম্ব ইন্টু মিটার, ডিভাইডেড বাই ভি মানে কত আসলো, মিটার কিউব চলে আসলো, তাহলে কত চলে আসলো, কুলম্ব পার মিটার স্কোয়ার। দেখো একটা মজার ব্যাপার, কুলম্ব পার মিটার স্কোয়ার আবার কার একক, কুলম্ব পার মিটার স্কোয়ার কিন্তু আবার আমাদের তলমাত্রিক ঘনত্বের একক, তাই তো? তাহলে অনেক সময় প্রশ্ন করে মেরুবর্তিতার একক কোন এককের সাথে সমতুল্য, বা মেরুবর্তিতার মান কার মানের সাথে সমতুল্য, তাহলে মাথায় রাখবা তলমাত্রিক ঘনত্বের সাথে কি আসবে, এটা কিন্তু সমতুল্য। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দেবা। নেক্সট আসছে কি, বদ্ধ আধান এবং মুক্ত আধান। বদ্ধ আধান কি জিনিস, কোনো একটা পরাবৈদ্যুতিক পদার্থ আমাদের কাছে রয়েছে, তার উপর আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে যে আধানগুলো বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, তারা অবাধে ঘুরতে মুড়তে পারছে, অবাধে ঘুরতে পারছে, এদেরকে বলবো আমরা মুক্ত আধান বলবো। আর ভেতরে যে আধান যেগুলো তৈরি হয়েছে, ভেতরেও তো একটা আবিষ্ট আধান তৈরি হবে, ওই আধানগুলোকে আমরা কি আধান বলে দাবি করবো, বদ্ধ আধান, কারণ ওই আধানগুলো ঘুরতে মানে গতিশীল হতে কখনো পারে না। তাহলে পরিবাহীর পৃষ্ঠদেশে যে আধান যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় মুক্ত আধান, আর ভেতরে যে আধান থাকবে সমগ্র আয়তন জুড়ে যে আধানটা তৈরি হবে তাকে আমরা কি আধান বলে দাবি করব, বদ্ধ আধান বলে আমরা দাবি করব। দেখো সেই জন্যই বলা হয়েছে যে তোমার বদ্ধ আধানগুলো কোথায় থাকছে, সমগ্র আয়তন জুড়ে থাকছে, মানে সমগ্র বস্তুটার মধ্যে কি থাকবে, বদ্ধ আধানটা থাকবে। কিন্তু পৃষ্ঠ আধানটা কোথায় থাকবে, শুধুমাত্র কোথায় থাকবে, পৃষ্ঠদেশে অবস্থান করবে। কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করি জেনারেলি আমরা পৃষ্ঠদেশের আধান, মানে যেটাকে আমাদের বলা হয় মুক্ত আধান নিয়ে আমরা ক্যালকুলেশন করি, বদ্ধ আধান নিয়ে আমরা জেনারেলি ক্যালকুলেশন করি না। এখানে দেখো এই ছবিটার মধ্যে যে আধানগুলো ভেতরে তৈরি হয়েছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে তৈরি হয়েছে, তার দেখো একদম বাঁ দিকে কি রয়েছে, মাইনাস 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 রয়েছে, আর ডান দিকে রয়েছে প্লাস 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 রয়েছে। একদম বাইরেরটাকে নিয়ে বলছি না, ওটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, যে ভেতরের যে বক্সটা যেটা রয়েছে তার দেখো বাঁ দিকে রয়েছে কত, মাইনাস 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 মাইনাস, এগুলোকে বলা হচ্ছে মুক্ত আধান। ডান দিকের প্লাস 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 এগুলোকে বলা হচ্ছে মুক্ত আধান। আর ভেতরে দেখো প্লাস মাইনাস ক্যান্সেল আউট করে দিচ্ছে, এইগুলোকে বলা হবে কি, আমাদের বদ্ধ আধান বলা হবে। তাহলে দেখো এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ বাইরের থেকে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বাইরের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস থেকে মাইনাস। আর ভেতরে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উল্টো দিকে যাচ্ছে, এটাও প্লাস থেকে মাইনাস কিন্তু ভেতরেরটা উল্টো দিকে যাচ্ছে। তার মানে সবসময় এটা মাথায় রাখবা, যদি কোনো একটা আধানকে যদি কোনো একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে সে মাধ্যম না উল্টো দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। আর একটু আগে আমি বলেছিলাম না যে কোনো আধানকে যদি কোনো মাধ্যমের মধ্যে প্রবেশ করে দেওয়া হয় তাহলে সে মাধ্যমের মধ্যে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানকে কিছুটা পরিমাণে হ্রাস পেয়ে যায়, কিছুটা পরিমাণে কি হয়, কমে যায়। সবসময় তো এটা হবেই হবে, কিছুটা পরিমাণে কি আসবে, কমে যাবে। কেন কমে যাবে, কারণ ভেতরের দিকে কি তৈরি হবে, একটা উল্টো দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়ে যাবে। এটাকে বলা হয় মেরুবর্তী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড বলা হয়ে থাকে। এই মেরুবর্তী তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য কি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হয়, কিছুটা পরিমাণে কিন্তু হ্রাস পায়। সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে কেন হ্রাস পেলো, তাহলে এবার বুঝে গেছো। তাহলে ভেতরের দিকে একটা উল্টো দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে, হ্রাস পেয়ে যাবে। এটা দেখো সেটাই লেখা রয়েছে, ই ভেক্টর এবং ইপি ভেক্টর পরস্পর বিপরীত অভিমুখে হয়ে থাকে, তার জন্য ই ভেক্টর ইকুয়ালস টু ই মাইনাস ইপি বলতে পারি। তাহলে অটোমেটিক্যালি কিছুটা পরিমাণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হলো, হ্রাস পেয়ে গেল। আর এক্ষুনি দেখো বলেছিলাম না পদার্থের মেরুবর্তিতা, যেটাকে পি বলেছিলাম, তাহলে তার মান কত হয়ে থাকে, এই দেখো লেখা রয়েছে সিগমা পি। কোনো পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতার মান তার তলমাত্রিক ঘনত্বের সাথে কি আসবে, সবসময় তার সমান চলে আসবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট, ধাতুর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়ে থাকে, অসীম, ইনফিনিটি। তো অনেক সময় প্রশ্ন করে যে এটা একটা ধাতু প্রবেশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে বলে ক্যালকুলেশন করলে কি আসবে, তখন কিন্তু আর কে এর মান তোমাদেরকে বলে দেবে না। জেনারেলি অন্যান্য যে কোনো পদার্থের ক্ষেত্রে কে এর মান বলে দেয়, শুধু দুটোর ক্ষেত্রে কে এর মান বলে দেয় না, একটা বাতাস বা শূন্যস্থান আর একটা হচ্ছে ধাতু। বাতাস বা শূন্যস্থানের ক্ষেত্রে কে এর মান কত হয়ে থাকে, 1 হয়ে থাকে, আর ধাতুর ক্ষেত্রে কে এর মান কত হয়ে থাকে, ইনফিনিটি হয়ে থাকে। আর যত তাপমাত্রা বাড়ানো যায় তত পরাবৈদ্যুতিক পদার্থের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার মানটা কি হয়, আস্তে 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 কিন্তু হ্রাস পেতে থাকে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে। এরপর আমরা চলে এসেছি আমাদের প্রায় শেষের দিকে, চলে আসলাম কোথায়, ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর মানে কি, যে কোনো ক্ষেত্রফলকে আমরা ক্ষেত্র ভেক্টর বলি। আর ক্ষেত্র ভেক্টর অভিমুখটা কোন দিকে হয়, ওই তলের সাথে লম্বভাবে। তলের সাথে কীরকমভাবে থাকবে, তলের সাথে লম্বভাবে থাকবে। তাহলে ক্ষেত্র ভেক্টর মানে কি, ক্ষেত্র ভেক্টর মানে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের অভিমুখটা কোন দিকে আসবে, যে কোনো একটা তলের সাথে কীরকম আসবে, ওই তলটার সাথে লম্বভাবে। ধরো তোমরা যে খাতা বা বই নিয়ে যেটা পড়ছো, তাহলে ওই খাতা বা বইয়ের উপরের পৃষ্ঠাটার অভিমুখটা কোন দিকে আসবে, তোমাদের মুখের দিকে, ওই তলের সাথে লম্বভাবে,
ঠিক আছে। নেক্সট আছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স মানে কি আসছে, যে কোনো ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা, যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, কিন্তু একক ক্ষেত্রফল দিয়ে হলে সেটাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি লম্বভাবে অতিক্রম করে তড়িৎ বলরেখা, তখন সেটাকে কি বলা হবে, তড়িৎ ফ্লাক্স বলা হবে। এটাকে কি বলে লেখা হয়ে থাকে, ই ভেক্টর ডট এস ভেক্টর দিয়ে লেখা হয়ে থাকে। এই যে ডি ফাই ইকুয়ালস টু ই ডট এস, এর টোটাল ফর্ম কত হয়ে থাকে, ইন্টিগ্রেশন ওভার ইডিএস কস থিটা হয়ে থাকে। এবার তোমাদের প্রশ্ন করে যে কখন ফ্লাক্সের মানটা সর্বাধিক হবে, কখন ফ্লাক্সের মানটা সর্বনিম্ন হবে, তাহলে বুঝতেই পারছো ইডিএস কস থিটা, তাহলে থিটার মান কত হবে, 0 ডিগ্রি। এখানে কিন্তু সবাই কিন্তু অর্ধেক পাবলিক ভুল করবেই করবে। 0 ডিগ্রি মানে সবসময় ধরে নেওয়া হয় কি তলের সাথে সমান্তরাল, না, অ্যাঙ্গেলটা হিসাব করা হয় তলের লম্ব ডিরেকশনের সাথে, তলের লম্বের সাথে কিন্তু এখানে হিসাব করা হয়। দেখো এখানে ছবি দেখলেই তোমরা বুঝতে পারবা যে তলের সাথে লম্ব, ওটাকেই বলা হয় এন ক্যাপ, ওটার সাথে আমরা কি করব, এখানে কিন্তু অ্যাঙ্গেলগুলোকে সবসময় হিসাব করব। তাহলে কখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফ্লাক্সের মান সর্বাধিক হবে, যখন তলের সাথে লম্বভাবে, তলটা যেটা রয়েছে ওই তলটার সাথে লম্বভাবে যদি বলরেখাগুলো অতিক্রম করে, তখনই ফ্লাক্সের মানটা কি আসবে, সর্বাধিক হবে। আর তলের সাথে যদি সমান্তরাল হয়ে যায়, তলের সাথে যদি সমান্তরাল হয়ে যায়, তখনই কি আসবে, বলরেখার সংখ্যাটা সবথেকে মিনিমাম, ফ্লাক্সের সংখ্যাটা সবথেকে মিনিমাম চলে আসবে। তাহলে মাথায় যেন থাকে, তাহলে তলের সাথে লম্বভাবে হলেই তখন ফ্লাক্সের মানটা সর্বাধিক, আর তলের সাথে সমান্তরাল হয়ে গেলে ফ্লাক্সের মানটা কি আসবে, সর্বনিম্ন। আর তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি, বুঝতে পারছো ডট প্রোডাক্ট দিয়ে এখানে অ্যান্সার এসছে। আর এখানে কি রয়েছে, এখানে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স মানে যদি বাইরের দিকে যদি ফ্লাক্সটা যদি যায়, তখন তাকে বলে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যদি ভেতরের দিকে যদি ফ্লাক্সগুলো আসে, মানে বলরেখাগুলো যদি এন্ট্রি করে, তখন সেটাকে বলবো আমরা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স বলে দাবি করব। পজিটিভ আধানের জন্য ধনাত্মক ফ্লাক্স তৈরি হয়, নেগেটিভ আধানের জন্য ঋণাত্মক ফ্লাক্স তৈরি হয়। তাহলে এখানে দেখো তড়িৎ ফ্লাক্সের সম্পর্কে যাবতীয় সব ডিটেলস আমি একটা জায়গাতে দিয়ে দিয়েছি। এসআই পদ্ধতির একক কি আসবে, ই ইন্টু কত আসে এস, ই এর একক নিউটন পার কুলম, এস এর একক মিটার স্কোয়ার, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। আরও একটা একক ছিল ভোল্ট পার মিটার, ইন্টু আসবে মিটার স্কোয়ার, তাহলে ভোল্ট ইন্টু মিটার, যেটা খুশি তোমাদের দিতে পারে, আর এর মাত্রা তো তোমরা বের করে নিতে পারবা। নেক্সট আসছে, এখানে দেখো একটা জিনিস চলে আসে, সেটাকে বলা হয় কোণ। ঠিক আছে, তাহলে কোণ হচ্ছে দু রকমের, একটাকে বলা হবে তলীয় কোণ, মানে একটা তলের মধ্যে অবস্থান করবে, সেটাকে বলা হবে তলীয় কোণ। আর একটাকে কি বলা হবে, একটাকে বলা হবে হচ্ছে তোমাদের ঘন কোণ বলা হবে। ঠিক আছে, তলীয় কোণ ঘন কোণ কী জিনিস, তোমরা বেসিক জিনিস জানো এটা, যে দুটো সরলরেখার মধ্যের অঞ্চলটাকে বলা হবে তলীয় কোণ, আর একটা বিন্দুর সাপেক্ষে একটা তল যে পরিমাণে কোণ উৎপন্ন করবে, সেটাকে কি বলবো, সেটাকেই বলবো হচ্ছে আমরা ঘন কোণ বলে দাবি করব। এটাকে কোন সিম্বল দিয়ে লেখা, এটাকে ওমেগা সিম্বল দিয়ে লেখা হয়ে থাকে ঘনকোণকে। আর ঘনকোণের ফর্মুলা কী হয়ে থাকে, এটা মুখস্থ যেন থাকে এস ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি একদম স্পেসিফিক্যালি ফর্মুলা তোমরা যদি জানতে চাও, একদম স্পেসিফিক্যালি ফর্মুলা, তাহলে সেটার জন্য এইটাকে তোমরা নিয়ে আসো, ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর ওভারঅল যে ভ্যালুটা, যদি ওভারঅল যদি ইন্টিগ্রেশন করা যায়, এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু চলে আসবে হচ্ছে 4 পাই। তাহলে একটা ওভারঅল ঘনকোণের মান কত চলে আসবে, ওভারঅল ঘনকোণের মান চলে আসে 4 পাই। ঠিক আছে, আমরা আমাদের সুবিধার জন্য যখনই দেখবো ইন্টিগ্রেশন আমাদের করতে হচ্ছে ডি ওমেগার ওপরে, তাহলে তার টোটাল অ্যান্সারটাকে লিখে দেবো কত, আমরা 4 পাই লিখে দেবো। তাহলে ঘনকোণের ফর্মুলা তাহলে মনে থাকবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, আর এর ওভারঅল মান কত আসে, ওভারঅল মান চলে আসছে আমাদের কাছে 4 পাই চলে আসছে। ঠিক আছে, এবার একদম লাস্ট আমাদের জিনিস, এটা হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য কি বলা আছে, এই যে যে আমরা দেখতে পারলাম একটা আধান থেকে বলরেখা নির্গত হচ্ছে, বলরেখা নির্গত হওয়া মানেই কিছু পরিমাণে ফ্লাক্স নির্গত হচ্ছে, ফ্লাক্সের মান কত হয়, তাহলে ফ্লাক্সের মানের ফর্মুলা কত আসবে, ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ ইন বাই এপসাইলন, মানে কোনো একটা আধান কোনো একটা বস্তুর মধ্যে থাকবে, তাহলে সেই আধানের মান, বাইরের আধানটাকে নিয়ে কাজ করলে হবে না, ফ্লাক্স কিন্তু বাইরের আধানটা তৈরি করতে পারে না, সবসময় কোন আধান তৈরি করবে, ভেতরের আধান। কিন্তু ইলেকট্রিক ফিল্ড বাইরের আধানও তৈরি করবে, ভেতরের আধানও তৈরি করবে, কিন্তু ফ্লাক্স একমাত্র কোন আধান তৈরি করবে, ভেতরের আধানরাই তৈরি করতে পারবে। তাহলে কিউ ইন ডিভাইডেড বাই কত চলে আসবে, ডিভাইডেড বাই চলে আসবে আমাদের এপসাইলন চলে আসবে। ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন ডিভাইডেড বাই এপসাইলন। কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, শূন্যস্থান থাকলে এপসাইলন জিরো, অন্য কোনো মাধ্যম থাকলে তোমরা এপসাইলন আকারে কী করবে, এটাকে লিখে দিবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এবার প্রমাণ দিয়েছে, প্রমাণ তো তোমাদের দরকার নেই, এখানে তোমাদের জাস্ট ফর্মুলাটাকে মুখস্থ রাখতে হবে। এই যে ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, এটা তোমাদের লাগবে না, এটা হচ্ছে আমরা কুলম্বের সূত্র থেকে এটা এনেছি। হ্যাঁ, এবার যদি তোমরা বলতে পারো স্যার এখানে একটা আধানের জায়গায় যদি 10-15টা যদি আধান থাকে, তাহলে কী করবো, কিচ্ছু নেই, ওই কিউ ইনের জায়গায় Q1 Q2 Q3 Q4 যেরকম যেরকম থাকবে, আধান যেরকম যেরকম থাকবে সেরকম সেরকম তোমরা বসিয়ে দিবা, দিয়ে যোগ করে দিবা চিহ্ন সমেত, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবার সেই জন্যই বলা আছে যদি দ্বিমেরু যদি থাকে, তাহলে দ্বিমেরু
দ্বিমেরুর মোট আধানের মান কত? শূন্য। তাহলে অলওয়েজ দ্বিমেরুর জন্য তড়িৎ ফ্লাক্সের মান কত আসবে? সবসময়তেই কিন্তু শূন্যই চলে আসবে। দ্বিমেরুর জন্য তড়িৎ ফ্লাক্সের মান কত আসবে? শূন্য। ঠিক আছে, মাথায় রাখবে। কোনো একটা বদ্ধ তলের মধ্যে যদি কোনো দ্বিমেরু অবস্থান করে তাহলে সেই দ্বিমেরুর জন্য মোট আধানের মানও শূন্য, মোট ফ্লাক্সের মানও শূন্য চলে আসবে। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে এর মান কত আসবে? এপসাইলনের জায়গায় আমরা 4 পাই বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কত চলে আসবে? 4 পাই কিউ ইন চলে আসবে। এবার দেখো, ঘনকের জন্য বিভিন্ন স্থানে তড়িৎ ফ্লাক্সের মান কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার মতো একটা কোশ্চেন। যদি কোনো একটা আধান ঘনকের একদম কেন্দ্রে, একদম ভেতরে যদি অবস্থান করে, তাহলে মোট ফ্লাক্সের মান কত আসবে? কিউ বাই এপসাইলন। আর প্রতিটা তল দিয়ে, প্রত্যেকটা তল দিয়ে কতটা পরিমাণে করে ফ্লাক্স বেরোবে? কিউ বাই 6 এপসাইলন। মানে 6টা তল, 6 দিয়ে ভাগ হয়ে গেল। যদি কোনো একটা আধান ঘনকের যে কোনো একটা তলে অবস্থান করে, তাহলে তার জন্য ফর্মুলা কত আসবে? কিউ বাই 2 এপসাইলন। আর আমি শিখিয়েছিলাম যে তলের সাথে আধানটা অ্যাটাচ থাকবে সেই তল দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হবে না, সেই তলে কোনো ফ্লাক্স আমরা ধরবো না। তাহলে এখানে একটা তল বাদ চলে গেল, তাহলে বাকি থাকলো 5টা তল। তাহলে এক একটা তলের মধ্যে দিয়ে তাহলে কত যাবে? কিউ বাই 10 এপসাইলন চলে যাবে। 3 নম্বরটা দেখো, যদি কোনো একটা রেখার ওপরে যদি কোনো একটা আধানকে আনা হয়, রেখার ওপরে একটা কর্নার যেটা রয়েছে, যেগুলোকে একটা প্রান্ত রেখা যেগুলো থাকে, তাতে যদি আধানটাকে রাখা হয় তাহলে মোট ফ্লাক্সের মান হবে কিউ বাই 4 এপসাইলন। আর একটা প্রান্ত কটা তলের সাথে অ্যাটাচ থাকে? দুটো তলের সাথে। তাহলে সেই দুটো তলকে নেবো না, বাকি 4টে তল নেব। তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো এক একটা তলের জন্য, তাহলে চলে আসবে কত? কিউ বাই 16 এপসাইলন। আর একটা যদি শীর্ষবিন্দুতে যদি অবস্থান করে তাহলে চলে আসে মোট মোট মানটা চলে আসে কিউ বাই 8 এপসাইলন। এগুলো যেন না একদম গোলায়। আর এক একটা তলের জন্য কত চলে আসবে? তখন কিউ বাই 24 এপসাইলন চলে আসবে। তোমরা দেখবে, হিসাব করে দেখবা, একটা কর্নার মানে তার সাথে 3টে তল অ্যাটাচ থাকে, তাহলে বাকি পড়ে থাকলো 3টে তল, তোমরা 3 দিয়ে ভাগ করে দাও। এবার গাউসের উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের অ্যান্সার তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা বিন্দু আধানের জন্য, আচ্ছা তোমরা বলতে পারো স্যার গাউসের উপপাদ্য আমরা কোথায় অ্যাপ্লাই করি? জেনারেলি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার জন্য আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করি। কোনো সুষম কোনো একটা সংস্থার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার জন্য আমরা গাউসের উপপাদ্য কী করি? অ্যাপ্লাই করে থাকি। তাহলে একটা প্লাস কিউ আধান ধরো রয়েছে, একটা বিন্দু আধান, আর দূরত্বে কতটা পরিমাণে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে? এখানে সলিউশন করার দরকার নেই। কত আসবে? 1/4πε কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ফর্মুলাগুলোই কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। এটার যদি ভেক্টর রূপ দেওয়া হয় তাহলে ইন্টু আর ক্যাপ দেওয়া হবে, তলায় যদি তোমরা উপরে ভেক্টর করতে চাও তাহলে তলায় একটা আর কিউব নিয়ে উপরে একটা আর ভেক্টর তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, এটা পজিটিভ আধানের জন্য এটা চলে আসবে বাইরের দিকে, নেগেটিভ আধানের জন্য ভেতরের দিকে আসবে। ই বনাম আর এর লেখচিত্র এখানে দেওয়াই রয়েছে। এবার ফাঁপা আহিত গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ফাঁপা আহিত গোলকের জন্য আমরা 3 জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। একটা ফাঁপা আহিত গোলকের বাইরে, ফাঁপা আহিত গোলকের পৃষ্ঠে, ফাঁপা আহিত গোলকের ভেতরে। তাহলে বাইরের জন্য কত আসবে? ওই একই ফর্মুলা, কিউ ডিভাইডেড বাই আসবে আর স্কোয়ার। পৃষ্ঠের জন্য কি আসবে? পৃষ্ঠের জন্য তখন স্মল আর এর ভ্যালু আমরা ক্যাপিটাল আর বসিয়ে দেবো। ক্যাপিটাল আর মানে হচ্ছে যে ওই গোলকের ব্যাসার্ধটা। তাহলে চলে আসবে কিউ ডিভাইডেড বাই কত আসবে? ক্যাপিটাল আর স্কোয়ার। এটা পৃষ্ঠের, এটা স্মল আর দিয়ে ফেলেছে, এটা স্মল আর হবে না, ওটা চলে আসবে কত? ক্যাপিটাল আর স্কোয়ার হয়ে যাবে। এটা ক্যাপিটাল আর হয়ে যাবে, তলেরটা ক্যাপিটাল আর হয়ে যাবে। কেস টুতে ওই স্মল আর জায়গাটা তোমাদের ক্যাপিটাল আর চলে আসবে। আর ফাঁপা আহিত গোলকের ভেতরে, এটাই তোমাদের প্রশ্ন করে, ফাঁপা আহিত গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তড়িৎ বিভব কত, এটা তোমাদের জিজ্ঞেস করে। তাহলে ফাঁপা আহিত গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত আসবে? শূন্য। বলতে স্যার কেন শূন্য? কারণ ফাঁপা আহিত গোলকের ভেতরে কোনো আধান থাকে না, আর আধান যদি না থাকে তাহলে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো সেটা আমাদের লেখচিত্র দেওয়া রয়েছে। এই যে দেখো গোলক, গোলকের ভেতরে এই যে স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আরে দেখো লেখা আছে ই ইকুয়ালস টু 0, আর স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আরে দেখো কত রয়েছে? ওই কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার রয়েছে। হয়েছে। এবার সেই জন্য সমকেন্দ্রিক আহিত গোলকের জন্য তাহলে কীরকম আসবে? এটা তোমাদের আগেও আমি করিয়েছি। যে বিন্দুর কথা বলবে সেই বিন্দুটাকে নিয়ে তোমরা একটা গোল পাকিয়ে দাও। ওই গোলটার মধ্যে যতটা আধান থাকবে তুমি ততটা আধানে লিখে দিবা। যেরকম ধরো পি বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুটা একদম বাইরে রয়েছে, তাহলে পি বিন্দু দিয়ে তোমরা যদি গোল পাকিয়ে দাও তাহলে দেখো তার মধ্যে ওই Q1 আধানও থাকবে, Q2 আধানও থাকবে। তাই জন্য লেখা হয়েছে 1/4πε Q1 + Q2 ডিভাইডেড বাই আর পি স্কোয়ার। যদি তোমরা এস বিন্দুটা দেখো কোথায় রয়েছে? ছোট গোলকের বাইরে, বড় গোলকের মধ্যে। তাহলে ওখান থেকে যদি গোল পাকাও তাহলে কি আসবে? ছোট গোলকের আধানটাই ওর ভেতরে অবস্থান করবে। তাহলে কত আসবে? Q1 ডিভাইডেড বাই কত? সে আর স্কোয়ার চলে আসবে। আর যদি টি বিন্দু দেখো সেটা একদম ছোট গোলকের মধ্যে রয়েছে, ওটাতে যদি তোমরা একটা ছোট দেখে গোল পাকাও তাহলে ওখানে কি কোনো কি আধান রয়েছে? কোনো আধান নেই, কারণ আমরা জানি ভেতরে আধান থাকতে পারে না। তাই জন্য অ্যান্সার দিয়ে দিল কত? শূন্য দিয়ে দিল। ঠিক আছে।
নেক্সট আসছে কি, এটাও একটা খুব ইম্পর্টেন্ট, কোনো একটা আহিত অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য, মানে লম্বা কোনো একটা তারের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়। খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা বুঝতেই পারছো, লম্বা তার মানে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এখানে কী নিয়ে কাজ করতে হবে, রৈখিক আদান ঘনত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে তার ফর্মুলা কত হয়েছে, ই ইকুয়ালস টু 1/4πε 2 ল্যামডা ডিভাইডেড বাই কত আসবে, আর চলে আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ল্যামডা মানে আবার কত হয়, কিউ ডিভাইডেড বাই এল হয়ে থাকে, মোট আদান ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য হয়ে থাকে। যদি আমাদের এসআই পদ্ধতিতে নিই তাহলে আমাদের 1/4πε থাকবে, যদি সিরিজ পদ্ধতি নিই তাহলে ওটা থাকবে না আর আমাদের। ঠিক আছে, অভিমুখ কোন দিকে আসবে, পজিটিভ হলে বাইরের দিকে, নেগেটিভ হলে ভেতরের দিকে। তাহলে এরও ইয়ে কী আসবে, এরও হচ্ছে যে তোমার গ্রাফটা কী আসবে, গ্রাফটা একটু ভুল দেওয়া হয়ে গেছে। ই প্রপোর্শনাল টু এটা 1/r² হবে না, ঠিক আছে, এটা কত চলে আসবে, 1/r হয়ে যাবে। কী হয়ে যাবে, এটা 1/r হয়ে যাবে। এটা আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা আবার তোমার ধারক ধারকত্বের ক্ষেত্রে কাজে লাগবে। কোনো অসীম ক্ষেত্রফল বিশিষ্ট পাতের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়ে থাকে। তাহলে অসীম ক্ষেত্রফল বিশিষ্ট পাতের জন্য মাথায় রাখবা তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ধ্রুবক হয়ে যায়। কত হয়ে যায় তখন, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন। কত হয়ে যায়, সিগমা ডিভাইডেড বাই, এটা 2 ই না, এটা এপসাইলন, আসলে ব্যাখ্যাতে ভুলে গেছে। ই ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই কত আসবে, 2 এপসাইলন। দেখো সেটাই লেখা আছে, কোনো অসীম ক্ষেত্রফল বিশিষ্ট আহিত পাতের জন্য কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয় সেটা দূরত্বের ওপরে কখনো নির্ভর করে না। ঠিক আছে, আর ভেক্টর রূপগুলো তোমরা একটুখানি খুব ভালো করে মাথায় রেখে দেবা। এ দেখো, এটা ই বনাম আর এর লেখচিত্র, এটা কি আসে, ধ্রুবক হয়ে গেছে, তাই তো। এটা ধ্রুবক হয়ে, তার জন্য কি আসবে, এটা স্ট্রেট লাইন চলে আসবে। এইখান থেকে আবার তোমাদের একটা প্রশ্ন আসে, দেখো এই প্রশ্নটা এইটা এরকম। দেখা গেলো তোমাদের বলে দিল কি, দুটো পজিটিভ পাত রয়েছে বা একই আধানে আহিত পাত রয়েছে, তাহলে বলো ভেতরে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, বাইরে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে। তাহলে দেখো, পজিটিভ কি করবে, বাইরের যে আধান সেটাকে ঠেলবে, এই ডান দিকের পজিটিভও সেটাকে ঠেলবে। তাহলে ঠেলা তো একই দিকে ঠেলছে, তার জন্য দুটোর মান কি হবে, যোগ হয়ে যাবে। সিগমা বাই 2 এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন যোগ হয়ে গেল সিগমা বাই এপসাইলন। কিন্তু যদি ভেতরে থাকে তাহলে বাঁ দিকের পজিটিভটা ডান দিকে ঠেলবে, ডান দিকের পজিটিভটা বাঁ দিকে ঠেলবে। তাহলে কত হয়ে গেল, তাহলে দুজনের উল্টো দিকে চলে আসলো। তাহলে সিগমা বাই 2 এপসাইলন মাইনাস সিগমা বাই 2 এপসাইলন, তাহলে অ্যান্সার দিয়ে দিল 0। ঠিক আছে, তাহলে একই রকমভাবে তোমরা করতে পারবা। মাইনাস মাইনাসের জন্য কত আসবে, বাইরে তোমাদের থাকবে, ভেতরে তোমাদের থাকবে না। প্লাস মাইনাসের জন্য কি আসবে, ভেতরে তোমাদের থাকবে, দেখো প্লাসটা ঠেলবে মাইনাসটা টানবে, ভেতরে তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবস্থান করবে, বাইরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবস্থান করবে না, বাইরের মান কত আসবে, শূন্য চলে আসবে। এগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু এখানে করে নিবা, ঠিক আছে, খুব খুব ভালো করে কিন্তু এটা তোমরা করে নিবা। ঠিক আছে, এখানে যে প্রবলেমগুলো রয়েছে, প্রবলেমগুলো তোমরা কিন্তু নিজেরা সলভ করে নিতে পারো। নেক্সট এবার কি রয়েছে, লাস্ট আমাদের আজকের পড়া, সেটা হচ্ছে কি, আমাদের যে আহিত পরিবাহীর নিকটস্থ, ওটা ছিল আহিত পাত, এটা হচ্ছে আহিত পরিবাহী। আর আহিত পরিবাহীর নিকটস্থ বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা কে দিয়েছিল, কুলম্বের উপপাদ্য। দেখো সেটাই তোমাদের চলে আসছে, কত, এই দেখো ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই কত আসে, এপসাইলন। তাহলে বারবারই বলা হচ্ছে, দেখো সব রিপিট হচ্ছে, একই জিনিস কিন্তু একটু ভালো করে পড়লেই কিন্তু এগুলো হয়ে যাবে। তাহলে আহিত পাতের জন্য আসবে সিগমা বাই 2 এপসাইলন, কারণ এখানে দুটো দিক নিয়ে আলোচনা করতে হয়, আর আহিত পরিবাহী মানে শুধু একটা অংশ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ই বনাম আর এর লেখচিত্র তাহলে কী রকম আসবে, ওই একই রকম আসবে। ঠিক আছে, এবার এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে একটুখানি পড়বে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারে কমপ্লিট কী হলো, রিভিশন হয়ে গেল। তোমরা এটা ভালো করে পড়ার পরে ভালো করে নোট বা পিডিএফটাকে পড়ে রাখবে। পড়ার পরে তোমরা এবার ইজিলি কী করতে পারো, তোমাদের যে এমসিকিউ প্রবলেম সেট সেগুলো এবার তোমরা ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করব যে এইটা তোমরা ভালো করে পড়বে, পড়ার পরে তোমরা এমসিকিউ প্রবলেম সেট এগুলো সলভ করবে, কোশ্চেন ব্যাংকটাও তোমরা এবার সলভ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এইটুকুনি, আবার পরের দিনকে আমরা পরের চ্যাপ্টারের রিভিশনটাকে স্টার্ট করব।